ওকে, তো গুড ইভিনিং আবারও সবাইকে। শুনতে পাচ্ছ আমাকে সবাই? জি স্যার। ঠিকঠাক শোনা যাচ্ছে। আচ্ছা, তো কি অবস্থা সবার পড়াশোনার বলো? পড়াশোনা কেমন চলছে? জি স্যার, ভালো। আচ্ছা, আজ হচ্ছে কয় তারিখ? 6 তারিখ, তাই তো? 11 তারিখে পরীক্ষা। জি স্যার। জি স্যার। ওকে, তো গত ক্লাসে আমরা ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড মোটামুটি একটু সামারি টামারি পড়ে শেষ করেছি নাকি? আজকে আমাদের বায়োগ্রাফিয়া লিটারেরিয়া এটা পড়ার কথা আছে। তো ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড নিয়ে কারো কোনো বিশেষ কিছু জানার আছে বলো? যেহেতু টেক্সট টেক্সট পড়ি নাই, ওটাকে ওইভাবে দেখা যাচ্ছে যে তোমরা শর্ট বা ব্রিফগুলো একটু পড়ে নিতে পারো, যদি কেউ পারো তো ব্রডগুলো পড়তে পারো যেহেতু দেওয়া হয়েছে। তো যদি কারোর সমস্যা না থাকে আমরা বায়োগ্রাফিয়া লিটারেরি এটা পড়তে পারি, হ্যাঁ? কারো কোনো সমস্যা থাকলে বলো। আচ্ছা, কারো কোনো সমস্যা নাই তাই তো? আপত্তি টাপত্তি নাই? না স্যার। ওকে, দেখো তো বায়োগ্রাফিয়া লিটারেরিয়ার সামারিটুকু আমরা পড়বো, এবং এটা কোন কোন চ্যাপ্টার দেওয়া আছে? এটা কি ফুল বই দেওয়া আছে? চ্যাপ্টার কত কত এটা? স্যার 4, 14 আর 17। হ্যাঁ, 4, 14 আর 17। তাহলে এটা হচ্ছে 4, চ্যাপ্টার 4। আমাদের কি প্রিফেস টু লিরিক্যাল ব্যালেটসের কথা মনে আছে তো? প্রিফেস টু জি লিরিক্যাল স্যার। ব্যালেটসে আমরা কি পড়েছিলাম? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ল্যাঙ্গুয়েজ, তাই তো? তারপর হচ্ছে জি স্যার। কমন ল্যাঙ্গুয়েজ, কমন টপিক, এগুলো নিয়ে তিনি কথা বলেছেন, এবং তার নেচার নিয়ে কেন তিনি কবিতা লিখছেন, বা কমন পিপলদের লাইফ নিয়ে তিনি কেন লিখছেন সেই বিষয় নিয়ে আপত্তি বা হচ্ছে তার পক্ষ নিয়ে তিনি কথা বলেছেন। এখন মেইনলি ওয়ার্ডসওয়ার্থের বিপরীতে আমরা আসলে এই লেখাগুলো দেখব। হ্যাঁ, তিনি আসলে ওয়ার্ডসওয়ার্থের বিপরীতে কথা বলেছেন। হ্যাঁ, ওয়ার্ডসওয়ার্থের লিরিক্যাল ব্যালাডসে তিনি কি কি বলেছেন সেই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন। হ্যাঁ, যে আসলে তিনি তাকে সাপোর্ট করেছেন কি করেননি সেগুলো নিয়ে আমাদের আলোচনার বিষয় এখানে। তো আমরা শুরু করি নাকি? হুম। জি স্যার। আচ্ছা, তাহলে চ্যাপ্টার 4 বলছি, ইন দ্য ভেরি বিগিনিং অফ দ্য চ্যাপ্টার কোলরিজ রিফিউটস দ্য ক্রিটিসিজম দ্যাট সাদে হি হিমসেলফ অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থ দ্য অথর অফ দ্য লিরিক্যাল ব্যালেডস হ্যাভ ফাউন্ডেড আ নিউ স্কুল অফ পোয়েট্রি। হ্যাঁ, তাহলে আমরা জানি তিনজন মিলে যাদেরকে লেক পয়েন্ট বলা হয়, তাই না? লেক পয়েন্ট বলা হয় এই তিনজন কবিকে না? বলো। জি রবার্ট স্যার। সাদে, জি স্যার। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলরিজ, এই তিনজন কি করছে দেখো। হ্যাঁ, কোলরিজ রিফিউটস দ্য ক্রিটিসিজম দ্যাট সাদে হি হিমসেলফ অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থ দ্য অথর অফ দ্য লিরিক্যাল ব্যালেডস হ্যাভ ফাউন্ডেড আ নিউ স্কুল অফ পোয়েট্রি। তো যাক, পরবর্তীতে দিস ক্রিটিসিজম ইজ এন্টায়ারলি বেসলেস. In the case of Wordsworth, the censure of the reviewers has been caused by some 100 lines or so, which are written in a homely, colloquial diction, which the critics have failed to appreciate. মানে মূল কথা এখানে তিনি দেখিয়েছেন কি, যে প্রথম দিকের চ্যাপ্টারে, হ্যাঁ, ইন দ্য ভেরি বিগিনিং অফ দ্য চ্যাপ্টার, তাহলে এই 4 নম্বর চ্যাপ্টারের প্রথম দিকে যে ক্রিটিসিজমটা করা হয়েছে কোলরিজ সেটাকে রিফিউট করেছে। রিফিউট করা মানে কি বলতো? রিফিউট মানে বুঝি তো? অভিযোগের বিরুদ্ধে কি দেওয়া? অভিযোগকে স্যার, খারিজ যুক্তি করে দেওয়া খণ্ডন নাকি? করা। অভিযোগকে অস্বীকার করা, এরকম একটি বিষয়। তো বলছি, ইন দ্য কেস অফ ওয়ার্ডসওয়ার্থ দ্য সেন্সর অফ দ্য রিভিউয়ার্স, তাহলে ওয়ার্ডসওয়ার্থের ক্ষেত্রে
রিভিউয়াররা যে সমালোচনা করেছে সেটা হ্যাজ বিন কজড বাই সাম 100 লাইনস অরসো। যে হয়তো ওয়ার্ডসওয়ার্থের লিরিক্যাল ব্যালেন্সের কিছু লাইন নিয়ে হয়তোবা এই সেন্সরটা হয়েছে বা সমালোচনাটা হয়েছে, যেগুলো মেইনলি হোমলি ল্যাঙ্গুয়েজ, মানে কি খুবই সাধারণ ভাষা, কলোকিয়াল ডিকশন, আঞ্চলিক ডিকশন তিনি ইউজ করেছেন, যেগুলো হুইচ দ্য ক্রিটিক্স হ্যাভ ফেল টু অ্যাপ্রিসিয়েট। ওয়ার্ডসওয়ার্থের হয়তো এই কলোকিয়াল বা হোমলি ডিকশনগুলোকে ক্রিটিক্সরা হয়তো অ্যাপ্রিসিয়েট করতে ব্যর্থ হয়েছে বলেই তার সমালোচনা করেছে। তার মানে আমরা এখানে দেখছি কি যে ওই যে আমরা যে দেখলাম যে লিরিক্যাল ব্যালেন্সে ওয়ার্ডসওয়ার্থ নিজেই বলেছেন যে আমি যে ডিকশন বা আমি যে ল্যাঙ্গুয়েজ বা আমি যে টপিক বা হচ্ছে সাবজেক্টগুলো ইউজ করছি সেগুলো হচ্ছে খুবই কমন পিপলদের কাছ থেকে নেওয়া হয়, কমন ল্যাঙ্গুয়েজ নেওয়া, তাতে একদম মানে মানুষের মানে কি মাটির কাছের মানুষের ভাষা নেওয়া। তবে তিনি সেগুলোকে একটু পিউরিফাই করেছেন, মডিফাই করেছেন। তো এইগুলো ইউজ করার কারণে কিছু ক্রিটিক্স হয়তো ওয়ার্ডসওয়ার্থের সমালোচনা করেছেন, ঠিক আছে। তো এই সমালোচনাটাকে অবশ্যই কোলরিজ অস্বীকার করেছেন, যেটা আসলে করা ঠিক হয়নি। এর মূল কারণ হচ্ছে ক্রিটিক্সটা হয়তো ওয়ার্ডসওয়ার্থের সেই ল্যাঙ্গুয়েজের বিষয়টা প্রশংসা করতে পারেন, মানে ভালো করে বুঝে উঠতে পারেনি বলেই হয়তো বা সমালোচনাটা করেছে। ওকে, দ্য রিয়েল কজ অফ হস্টিলিটি ইজ দ্য প্রিফেস হুইচ ওয়ার্ডসওয়ার্থ প্রিফিক্সড টু দ্য সেকেন্ড এডিশন অফ দ্য লিরিক্যাল ব্যালেন্স। তাহলে হচ্ছে কি এই যে রিভিউয়াররা যে হস্টাইল মনোভাব দেখিয়েছে, তার যে সমালোচনা করেছেন, এই সমালোচনার প্রধান কারণটা কি, রিয়েল কজ হচ্ছে কি প্রিফেসটাকে নিয়ে, যে প্রিফেসটা ওয়ার্ডসওয়ার্থ তার লিরিক্যাল ব্যালেন্সে কি করেছেন, প্রিফিক্স করেছেন, যুক্ত করেছেন। তাহলে লিরিক্যাল ব্যালেন্সের সেকেন্ড এডিশনে তিনি যে প্রিফিক্সটাকে প্রিফেস হিসাবে দিয়েছেন, সেটাই হচ্ছে তার বিরুদ্ধে যাওয়ার প্রধান কারণ। কারণটা কি, ইন দ্য প্রিফেস উই মে ট্রেস দ্য অরিজিন অফ দ্য আনএক্সাম্পলড অপোজিশন। যে এই প্রিফেসে আমরা দেখতে পাচ্ছি কি যে এক ধরনের আনএক্সাম্পলড অপোজিশন শুরু হয়েছে। আনএক্সাম্পলড অপোজিশন মানে এরকম অপোজিশন আগে কখনো হয়নি। হুইচ দ্য রাইটিংস অফ ওয়ার্ডসওয়ার্থ হ্যাভ অ্যারাউজড, হ্যাঁ, মানে ওয়ার্ডসওয়ার্থের রাইটিংয়ের কারণে এই অপোজিশন শুরু হয়েছে, আর এই অপোজিশন আগে কখনো হয়নি। এটা হচ্ছে আনএক্সাম্পলড অপোজিশন। মানে মোটামুটি ওয়ার্ডসওয়ার্থের পোয়েট্রি নিয়ে মোটামুটি সমালোচনা ব্যাপকভাবে উঠেছে। কারণ কারা সমালোচনা করেছেন, যারা হচ্ছে রোমান্টিক এজের পূর্ববর্তী এজের নাম কি ছিল, নিউ ক্লাসিক্যাল। নিও ক্লাসিক্যাল এজ। তিনি যেহেতু নিও ক্লাসিক্যাল এজের যে বিষয়গুলো, তাই না, যে আলোচনাগুলো বা যে টপিকগুলো তিনি ফলো করেনি, বরং তাদের বিরুদ্ধে তিনি কি করেছেন, ওয়ার্ডসওয়ার্থ নিজেই তাদের বিরুদ্ধে লিখছেন। এই জন্য যারা ওই নিও ক্লাসিক্যাল এজের রাইটিংগুলোকে ফলো করেছেন বা ওদেরকে মানে কী করে প্রশংসা করেছেন, তারা ওয়ার্ডসওয়ার্থের সমালোচনা করছেন। বলতে থাকো, ইন ইট দ্য পয়েট হ্যাজ লেড ডাউন হিজ থিওরি অফ পয়েটিক ডিকশন। কারণ তিনি প্রিফেসে তিনি যে তার পয়েট্রির জন্য ডিকশন ইউজ করেছেন সেই বিষয়ে তিনি একটু থিওরি দিয়েছেন, যে আমি এ কারণেই আমার পয়েটিক ডিকশনগুলো কমন ল্যাঙ্গুয়েজ থেকে নিয়েছি। দ্য অপোজিশন হ্যাজ বিন সো ভায়োলেন্ট, তাই বলছে দেখো, হ্যাঁ, তাহলে ওয়ার্ডসওয়ার্থের বিরুদ্ধে যে বিরোধিতা সেটা এত তীব্র হয়েছে, অ্যান্ড ব্লাইন্ড, এবং সবাই না বুঝে করেছে, যে দেখো ফর ডিফেক্টস হুইচ আর টু বি ফাউন্ড ইন অনলি আ ফিউ অফ দ্য পয়েন্টস। তাহলে যে ডিফেক্ট, তাহলে ওয়ার্ডসওয়ার্থের যে ডিফেক্ট নিয়ে মেনলি সমালোচকরা সমালোচনা করেছেন, সেগুলো আসলে কয়েকটা কবিতাতে পাওয়া গেছে, সব কবিতাতে পাওয়া যায়নি। দেখো যে কবিতাগুলো কি করছে, ডিলিং উইথ হাম্বল লাইফ অ্যান্ড রাস্টিক ক্যারেক্টার্স ইন কলোকিয়াল স্টাইল, অল হিজ ওয়ার্ক হ্যাজ বিন কন্ডেম। তার মানে কিছু কবিতাতে এই বিষয়গুলো পাওয়া গেছে, কিন্তু অন্ধভাবে সমালোচকরা কবির সব কবিতাকে দোষারোপ করেছেন, কন্ডেম করেছেন বা সমালোচনা করেছেন। কিন্তু আসলে সমালোচনা করার মতো কয়েকটা ফিউ পয়েম আছে। সব পয়েমেই তিনি এমন মানে ডিফেক্ট দেননি যে ডিফেক্টগুলো আসলে সমালোচনা করার মতো। কিছু কবিতার ডিফেক্ট ধরে মোটামুটি ওয়ার্ডসওয়ার্থের সব কবিতার সমালোচনা করা হয়েছে। The critics agree that the author was possessed both of genius and intellectual strength, but they are not certain about the correctness of his text. বলছে ক্রিটিক্সরা আসলে বলছে দ্য ক্রিটিক্স অ্যাগ্রি দ্যাট দ্য অথর ওয়াজ পজেসড অফ জিনিয়াস অ্যান্ড ইন্টেলেকচুয়াল স্ট্রেংথ। তাহলে সমালোচকরা এই বলে সমালোচনা করেছেন যে কবির এখানে অথর বলতে কার কথা বোঝানো হচ্ছে, স্যার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের হয়তো বা জিনিয়াস বা ইন্টেলেকচুয়াল স্ট্রেংথ ছিল, কিন্তু বাট দে আর নট সার্টেন অ্যাবাউট দ্য কারেক্টনেস অফ হিজ টেস্ট। কিন্তু তার জিনিয়াস এবং ইন্টেলেকচুয়াল স্ট্রেংথটা তার টেস্টের সাথে নিশ্চয় মানে মেলেনি, তার রুচিবোধের সাথে তার জিনিয়াস মেলেনি। এইটা হচ্ছে সমালোচকদের
সমালোচনা, এবং সবাই এই কথাটিতে অ্যাগ্রি করেছে। দ্য ক্রিটিসিজম রিভিলস অ্যান আনসার্টেনটি রিগার্ডিং দ্য নেচার অফ দ্য পয়েটস ল্যাপসেস ইন টেস্ট। তাহলে ক্রিটিসিজমে এই কথা প্রকাশ করা হয়েছে যে তার রুচিবোধের যে ল্যাপসগুলো ঘটেছে, যে ঘাটতি ঘটেছে, সেইখানে হয়তো বা কিছু আনসার্টেনটি আছে, কিছু অনিশ্চয়তা আছে। তিনি হয়তো ভুলক্রমে বা অসাবধানবশত এই ভুলগুলো করে বসেছেন। দ্য রেজাল্ট হ্যাজ বিন অ্যান আনকোয়াইড স্টেট অফ মাইন্ড হুইচ হ্যাজ ডিসপোজ দ্য ক্রিটিক টু ফাইন্ড ফল্ট ইভেন উইথ হোয়াট ইজ ফল্টলেস অ্যান্ড ওর্দি অফ অ্যাডমারেশন। আর কোলরিজের মতে যে হয়তোবা সমালোচকরা সমালোচনা করতে করতে এমন একটা অস্বাভাবিক অবস্থায় চলে গেছে তাদের মনের, যে তারা কি করছে, হুইচ হ্যাজ ডিসপোজ দ্য ক্রিটিক টু ফাইন্ড ফল্ট, যে তারা এমন মানসিক অবস্থায় পড়ে গেছে যে তারা সেই কবিতারও ফল্ট খুঁজেছে যে কবিতাগুলো আসলে ফল্টলেস অথবা প্রশংসার যোগ্য। মানে মূল কথা হলো ফল্ট খুঁজতে খুঁজতে এমন পর্যায়ে চলে গেছে যে যেগুলোর ফল্ট নাই সেগুলোতেও তারা ফল্ট খুঁজতেছে, সেগুলোরও সমালোচনা করছে ক্রিটিক্সরা। তাহলে এই কথার সূত্রে আমরা ধরতে পারছি এসটি কোলরিজ কি কাকে সাপোর্ট করতেছে? সমালোচকদের। হ্যাঁ, ওয়ার্ডসওয়ার্থকে মোটামুটি তিনি সাপোর্ট করেছেন। আচ্ছা, ফার্দার দ্য ক্রিটিক্স দেমসেলফ ডিফার ইন দেয়ার চয়েস অফ দ্য পয়েন্টস। এমনকি যে সমালোচকরা সমালোচনা করেছেন তারাও আবার ওয়ার্ডসওয়ার্থের কবিতা নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছে। কেউ বলতেছে এই কবিতাতে ভুল, আর একজন বলতেছে ওই কবিতাতে ভুল। কেউ আবার একমত হতে পারেনি যে আসলে কোন কবিতাতে ভুল পাওয়া গেছে। দেখো, হুইচ দে থিঙ্ক ওর দি অফ সেন্সার। তাহলে তারা যে কবিতাগুলো সিলেক্ট করেছেন সমালোচনার জন্য, সেই কবিতার ক্ষেত্রেও তারা হচ্ছে নিশ্চয়তা নেই, তারাও অনিশ্চিত যে আসলে কোন কবিতাতে ভুল পাওয়া গেছে। এক একজন এক একটা কবিতার কথা বলছে। এছাড়া বলছে সাম পয়েন্টস হ্যাভ বিন সেন্সার্ড বাই ওয়ান সেট অফ ক্রিটিক্স। কেউ হচ্ছে এক সেট কবিতাতে সমালোচনা করেছে, বাট দে হ্যাভ বিন ইনথুজিয়াস্টিক্যালি প্রেইজ বাই আদার্স। কিন্তু ওইগুলো আবার অন্য সমালোচকরা আবার কি করেছে, প্রশংসা করেছে। তার মানে তারা কবিতা কোনগুলো সমালোচনার যোগ্য, ক্রিটিসিজমের যোগ্য, সেগুলোই তারা ঠিকমতো বাছাই করতে পারেনি। তাহলে যে কবিতাগুলো একদল প্রশংসা করছে সেগুলো আবার অন্য দল আবার কি করছে, ক্রিটিসাইজ করছে। তার মানে কি তাদের ভিতরেই এখনো সঠিক দিক নির্দেশনা আসেনি যে আসলে কোনগুলোকে আমরা মানে ফল্ট ধরতে পারি। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট দ্য ক্রিটিসিজম হ্যাজ বিন প্রম্পটেড চিপলি বাই দ্য থিওরি অফ পোয়েটিক ডিকশন প্রোপাউন্ডেড বাই দ্য পয়েট ইন দ্য প্রিফেস। মানে কবির প্রিফেসে যে ধরনের পোয়েটিক ডিকশনের থিওরি ব্যবহার করেছেন সেগুলোর উপর ভিত্তি করেই আসলে ক্রিটিসিজমটা হয়েছে। তার কবিতা পড়ে হয়তো তারা ক্রিটিসিজম করেনি, তিনি কবিতা শুরু করার আগে যে প্রিফেসটা যুক্ত করেছেন এই প্রিফেস পড়েই তারা সমালোচনা শুরু করে দিয়েছে। কবিতা পড়ে আসলে তারা সমালোচনা করতে পারেনি। দ্যাট ইজ হোয়াই দেয়ার হ্যাজ বিন আ লং অ্যান্ড হিটেড কন্ট্রোভার্সি ওভার ফল্টস হুইচ আর টু ট্রিভিয়াল টু জাস্টিফাই ইট। এই জন্য তার যে ভুল, সেই ভুলের উপরে যে কন্ট্রোভার্সি মানে কি বলো, ভিন্ন মত, তাই তো? হ্যাঁ, কন্ট্রোভার্সি, তার উপর রয়েছে লং অ্যান্ড হিটেড কন্ট্রোভার্সি রয়েছে, যে আসলে কোনগুলোকে আমরা ফল্ট বলতে পারি, এবং যে ফল্ট তারা বার করতেছে সে ফল্টগুলোও আসলে জাস্টিফাই করার মতো না, এত ট্রিভিয়াল যে জাস্টিফাই করা, মানে তুচ্ছ বিষয় নিয়ে তারা ওয়ার্ডসওয়ার্থের সমালোচনা করেছেন। ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রি হ্যাজ বিন কন্ডেমড অ্যাজ সিম্পলনেস আন্ডার দ্য অ্যাফেক্টেশন অফ সিম্পলিসিটি। মেইনলি তারা তার কবিতাকে খুবই সিম্পল বলেছেন, এবং তিনি হয়তো সিম্পলিসিটি নামে একটা বোধ দেওয়ার চেষ্টা করেছেন। এটাই হচ্ছে তারা সমালোচনা করেছেন বা কন্ডেম করেছেন। অ্যান্ড হিজ ডিকশন হ্যাজ বিন কল্ড প্রোজেইক ওয়ার্ড ইন ফিবল মিটার। আমরা তো ওয়ার্ডসওয়ার্থের কবিতা অলরেডি পড়েছি, তাই না? থার্ড ইয়ারে, সেকেন্ড ইয়ারে পড়েছিলাম। কি কি কবিতা পড়েছিলাম সেকেন্ড ইয়ারে ওয়ার্ডসওয়ার্থের, মনে আছে? তারপর লুসি পোয়েম, হ্যাঁ, লুসি পোয়েম, টিনটান অ্যাবি, তারপর হচ্ছে কি ইট ইজ আ বিউটিয়াস ইভিনিং, কাম অ্যান্ড ফ্রি, তাই না? তারপর হচ্ছে ইমর্টালিটি ওড। বিশেষ করে ইমর্টালিটি ওড বা টিনটান অ্যাবিতে দেখা গেছে যে ওখানে তিনি কিন্তু কোনো মানে ওই রিদম রাইম খুব একটা ইউজ করেননি, অনেকটা প্রোজের মতো লম্বা লম্বা সেন্টেন্স, কোনোটা ছোট কোনোটা বড়। অতএব তিনি যে মিটার বা এগুলোকে খুব একটা গুরুত্ব দেননি। এটাকেও তারা প্রোজেইক বলে সমালোচনা করছেন, যে হিজ ডিকশন হ্যাজ বিন কল্ড প্রোজেইক অ্যান্ড ইউ ওয়ার্ডস ইন ফিবল মিটার, মানে মিটার টিটার তিনি খুব একটা ইউজ করেননি, এটাও তার একটা সমালোচনার একটা কারণ। দ্যাট দিস বার অ্যান্ড বার্ড কাউন্টারফেট অফ পোয়েট্রি হুইচ ইজ ক্যারেক্টারাইজড অ্যাজ বিলো ক্রিটিসিজম শুড ফর নিয়ারলি 20 years হ্যাভ ওয়েল নাই এনগ্রসড ক্রিটিসিজম ইজ ইনডিড আ ম্যাটার অফ ওয়ান্ডার। হ্যাঁ, এখন বিষয়টা হলো যে দ্যাট দিস বেয়ার অ্যান্ড বার্ড কাউন্টারফেট অফ পোয়েট্রি, বার্ড মানে কি শূন্য, বেয়ার মানে কি শূন্য। তাহলে তারা যে পোয়েট্রিকে নিয়ে কাউন্টারফেট করছে বা সমালোচনা করছে, যেগুলো কি হচ্ছে হুইচ ইজ ক্যারেক্টারাইজড অ্যাজ বিলো ক্রিটিসিজম, যেগুলোকে ক্রিটিসিজমের মধ্যে আনাই যায় না,
ঠিক আছে, তো এরকম করে শুড ফর নিয়ারলি 20 ইয়ার্স হ্যাভ ওয়েল নট এনগ্রস, তাহলে ওয়ার্ডসওয়ার্থের যে কবিতাগুলো আসলে সমালোচনা করা যায়ই না সেগুলো নিয়ে 20 বছর ধরে তারা সমালোচনা করে এসেছে। আর এটাই হচ্ছে ইজ ইনডিড আ ম্যাটার অফ ওয়ান্ডার, এটা একটা আশ্চর্যের ব্যাপার যে তারা সমালোচনা করলোটা কি নিয়ে। আর সমালোচনা যখন করলোই, যেগুলো নিয়ে সমালোচনা করেছে সেগুলো তো ক্রিটিসিজম করার মতোই না, সেগুলো হচ্ছে কি একদম সমালোচনার বিলো ক্রিটিসিজম। অ্যান্ড দ্য কন্ট্রোভার্সি স্টিল কন্টিনিউস, এবং তার সেই বিষয়গুলো নিয়ে যে কোন কবিতাগুলো সমালোচনা করা যায় কোনগুলো যায় না এ নিয়েও এখনও কন্ট্রোভার্সি চলছে। সো দিস ইন ইট সেলফ শোজ দ্যাট দ্য পোয়েট্রি ইজ নট অ্যাট ওর্ডলেস অ্যাট ইজ কেম টু বি। হ্যাঁ, অতএব ওয়ার্ডসওয়ার্থের পোয়েট্রিগুলো এত ওর্ডলেস না যতটুকু ক্রিটিক্সরা মনে করছেন, কারণ ওদের ভিতরেই এখনো কন্ট্রোভার্সি আছে যে কোন কবিতাগুলোকে আমরা ক্রিটিসাইজ করবো আর কোনগুলোকে করবো না। তার মানে ওয়ার্ডসওয়ার্থ এই এস.টি. কলরিজ যেটুকু বলতে যাচ্ছেন যে আসলে ওয়ার্ডসওয়ার্থের কবিতাগুলোকে অতটা ওয়ার্ডলেস হিসাবে ধরা যায় না। ঠিক আছে, তো হয়তোবা তারা কি বলবো, যেহেতু তিনি সিম্পলিসিটি দেখাতে চেয়েছেন বা তিনি কোনো মিটার রাইম ইউজ করেনি, তার উপর ভিত্তি করে হয়তো বা তারা সমালোচনা করতে চেয়েছে, কিন্তু এগুলো তো সমালোচনার বিষয় না। হ্যাঁ, it was in 1797 during his stay at Cambridge that Coleridge became acquainted with one of Wordsworth's first published poem, the Descriptive Cases. তাহলে ডেসক্রিপটিভ কেসেস কি? এটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের প্রথম পাবলিশ পয়েমগুলো, তাই তো? এগুলো তিনি কখন পড়েছেন? তিনি যখন ক্যামব্রিজে ছিলেন কোলরিজ তখন এই কবিতাগুলো সম্পর্কে প্রথম জানতে পারেন। তাহলে ডেসক্রিপটিভ কেসেস কি এরকম ব্রিফ কোশ্চেন আছে যে হোয়াট ইজ ডেসক্রিপটিভ কেসেস, এগুলো কার কবিতা? ওয়ার্ডসওয়ার্থের কবিতা। তার বলছে হি অ্যাট ওয়ান্স ডিসকভার্ড ইন ইট অ্যান অরিজিনাল পয়েটিক জিনিয়াস। তিনি পড়ার পরপরই এর ভিতরে পয়েটিক জিনিয়াস খুঁজে পান। স্ট্রাগলিং টু ম্যানিফেস্ট ইটসেলফ, মানে তার ভিতরে অরিজিনাল পয়েটিক জিনিয়াস তিনি দেখতে পান, কিন্তু হয়তো সেই জিনিয়াসগুলো প্রকাশ পেতে খুব কষ্ট হচ্ছে। স্ট্রাগলিং টু ম্যানিফেস্ট থ্রু দ্য আর্টিফিশিয়ালিটিস অফ স্টাইল অ্যান্ড ডিকশন। তাহলে এই যে নিওক্লাসিক্যাল এইজের যে আর্টিফিশিয়ালিটি, হ্যাঁ, স্টাইল এবং ডিকশনের যে আর্টিফিশিয়ালিটি, এর মাধ্যম দিয়ে হয়তোবা তার সেই জিনিয়াসটা প্রকাশ পাওয়া কঠিন। অ্যাট আ লেটার ডেট হোয়েন হি ওয়াজ 24, পরবর্তীতে যখন তার বয়স 24 হলো, কেম হিজ পার্সোনাল মিটিং উইথ দ্য পয়েট হিমসেলফ। তখন এস.টি. কোলরিজ ওয়ার্ডসওয়ার্থের সাথে প্রথম দেখা হয়। কত বছর বয়সে দেখা হয় বলো? 24 বছর বয়সে। হু এন্টারটেইন হিম উইথ দ্য রিসাইটাল অফ ওয়ান অফ হিজ পোয়েমস ইন মনোস্ক্রিপ্ট। যে কি করেছিল? এন্টারটেইন হিম, মানে কি যে ওয়ার্ডসওয়ার্থ এস.টি. কোলরিজকে এন্টারটেইন করেন তার ম্যানুস্ক্রিপ্ট থেকে তার যে কবিতাগুলো ছিল তার ভিতরে একটাকে রিসাইট করার মাধ্যমে। হুইচ লেটার অ্যাপিয়ার্ড ইন দ্য ফার্স্ট ভলিউম ইন দ্য লিরিক্যাল ব্যালাডস। তাহলে লিরিক্যাল ব্যালাডসের ফার্স্ট ভলিউমে প্রকাশ পায় কি হিসাবে? অ্যাজ দ্য ফিমেল ভ্যাগ্র্যান্ড এই নামে একটা কবিতা তাকে পাঠ করে শোনানো হয়েছিল। কাকে শোনানো হয়েছিল আর কে শুনিয়েছিল? কলেরিজকে শোনানো হয়েছিল, ওয়ার্ডসওয়ার্থ শুনিয়েছিল। দ্য ইফেক্ট অফ দ্য রিসাইটেশন ওয়াজ পাওয়ারফুল অ্যাজ সাডেন, মানে এত পাওয়ারফুল ছিল যে হি ওয়াজ ডিলাইটেড টু ডিসকভার দ্যাট দ্য পোয়েট হ্যাড অলরেডি ফ্রিড হিমসেলফ ফ্রম দ্য অরিজিনাল অবস্কিউরিটি অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভেগনেস অফ থট অ্যান্ড টার্বুলেন্স অফ ইমেজারি। অতএব ওই যে নিওক্লাসিক্যাল এইজের যে ল্যাঙ্গুয়েজগত অবস্কিউরিটি, চিন্তাগত যে ভেগনেস অস্পষ্টতা এবং ইমেজারির যে টার্বুলেন্স, মানে কোথায় কোন ইমেজারি দিলে পারে সঠিকভাবে রিডাররা বুঝতে পারবে, এখান থেকে অলরেডি কবি বা ওয়ার্ডসওয়ার্থ নিজেকে ফ্রি করেছে বলেন এস.টি. কোলরিজের কাছে মনে হয়েছেন, তাই তো? হি ওয়ান্ডার্ড অ্যাট দ্য রিফাইনমেন্ট অফ স্টাইল হুইচ হ্যাড টেকেন প্লেস ডিউরিং সো শর্ট আ টাইম। এত অল্প সময়ে কবি যে এত সুন্দর করে স্টাইলগুলোকে রিফাইন করার চেষ্টা করছে, এতেই ওয়ার্ডসওয়ার্থ এস.টি. কোলরিজ অবাক হয়ে গেছেন। বিসাইড দিস দেয়ার ওয়াজ আ রিকালেকশন অফ অপোজিট ভার্চুস। এছাড়াও তার ভিতরে কিছু অপোজিট ভার্চু রিকালেকশন আছে, যেমন সাচ অ্যাজ ডিপ ফিলিং অ্যান্ড প্রোফাউন্ড থট, ট্রুথ অ্যান্ড অ্যাকুরেসি ইন অবজার্ভিং দ্য অবজেক্টস অ্যান্ড ক্যাপাসিটি ফর কালারিং অ্যান্ড মডিফাইং দোজ অবজেক্টস উইথ দ্য ওয়ান্ডার ওয়ার্কিং অফ পাওয়ার। আমরা তো পড়েছিলাম যে ওয়ার্ডসওয়ার্থ, তাই না, লিরিক্যাল ব্যালাডস, যে ওয়ার্ডসওয়ার্থ তিনি কমন ল্যাঙ্গুয়েজগুলো নেবেন, কমন টপিক নেবেন, কিন্তু সেগুলোকে তিনি কি করবেন? ইমাজিনেশনের কালারিং দিয়ে মডিফাই করবেন। এমনটা বলা ছিল না ইয়াতে লিরিক্যাল ব্যালাডসে? জি স্যার। হ্যাঁ, তো এইটাকেও তিনি দেখতে পেয়েছেন। হ্যাঁ, তাই বুঝে দেখো, হ্যাঁ, যে কি ট্রুথ অ্যান্ড অ্যাকুরেসি ইন অবজার্ভিং দ্য অবজেক্টস অ্যান্ড ক্যাপাসিটি ফর কালারিং। তাহলে একদিকে হচ্ছে ট্রুথ অ্যান্ড অ্যাকুরেসি ইন অবজার্ভিং দ্য অবজেক্টস, তাহলে তিনি যে অবজেক্টগুলো দেখছেন সেগুলোকে তিনি কত সত্য এবং অ্যাকুরেটভাবে তুলে ধরতে পারছেন। এছাড়াও সেই অবজেক্টগুলোকে তিনি কীভাবে কালারিং করছেন, মডিফাইং করছেন, যাতে কি হয়? উইথ দ্য ওয়ান্ডার ওয়ার্কিং অফ পাওয়ার অফ ইমাজিনেশন। এই সবগুলো তিনি এস.টি. কোলরিজ কী করছেন? ওয়ার্ডসওয়ার্থের মধ্যে
খুঁজে পেয়েছেন। অ্যাবভ অল দেয়ার ওয়াজ দ্য পাওয়ার টু স্প্রেড আ টোন অ্যান্ড অ্যাটমসফিয়ার অফ দ্য আইডিয়াল ওয়ার্ল্ড অ্যাবভ অ্যান্ড অ্যারাউন্ড অর্ডিনারি অ্যান্ড কমনপ্লেস অবজেক্ট সো অ্যাজ টু ইনভেস্ট দেম উইথ বিউটি, ডিগনিটি অ্যান্ড ওয়ান্ডার। He had succeeded in making the familiar look unfamiliar, and this is a sure sign of genius. তাহলে ওয়ার্ডসওয়ার্থ কি সার্থক হয়েছেন যে একদম ফ্যামিলিয়ার অবজেক্টগুলো কেমনভাবে রিপ্রেজেন্ট করেছেন যেন এগুলো আনফ্যামিলিয়ার কোনো কিছু, আর এটাই হচ্ছে তার জিনিয়াসের একটা সাইন। কার জিনিয়াসের সাইন? Wordsworth. Okay, this union of the opposite element in poetry, Wordsworth led Coleridge to think that fancy and imagination are in fact two distinct and widely different faculties. এই ইয়াতে মানে ওয়ার্ডসওয়ার্থের সবচেয়ে বড় আলোচনা হচ্ছে ফ্যান্সি এবং ইমাজিনেশন নিয়ে, যে আসলে আমরা কোনটাকে ইমাজিনেশন বলবো আর কোনটাকে ফ্যান্সি বলবো। তাই তো এই দুটা অপোজিট এলিমেন্টকে দেখো, দিস ইউনিয়ন অফ দ্য অপোজিট এলিমেন্টস ইন দ্য পোয়েট্রি অফ ওয়ার্ডসওয়ার্থ, তাহলে দুইটা অপোজিট এলিমেন্ট ফ্যান্সি এবং ইমাজিনেশন, এই দুটাকে ওয়ার্ডসওয়ার্থ কিভাবে তার কবিতার ভিতরে অ্যাড করেছেন বা যুক্ত করেছেন সেটাই ওয়ার্ডসওয়ার্থকে ভাবতে বাধ্য করেছে যে আসলে ফ্যান্সি এবং ইমাজিনেশন কি, এবং তিনি দেখতে পেয়েছেন এগুলো হলো কি দুটা ডিস্টিংক্ট অ্যান্ড ওয়াইডলি ডিফারেন্ট ফ্যাকাল্টিস, দুটা সম্পূর্ণ ভিন্ন জিনিস, একটার সাথে আর একটা যায় না। বলছে দে আর নাইদার টু নেমস উইথ ওয়ান মিনিং, এমন না যে ফ্যান্সি এবং ইমাজিনেশন দুইটা সিনোনিমাস ওয়ার্ড, তা না। নর দ্য লোয়ার অ্যান্ড হায়ার ডিগ্রি অফ ওয়ান অ্যান্ড দ্য সেম পাওয়ার, এমন না যে আবার একটা হলো লোয়ার একটা হায়ার, এমনও না। দিস বিলিফ হ্যাজ সিন্স বিন কনফার্মড বাই কোল্ডিস রিপিটেড রিফ্লেকশন আপন অ্যান্ড ক্লোজার অ্যানালাইসিস অফ দ্য ভেরিয়াস ফ্যাকাল্টিস অফ দ্য হিউম্যান মাইন্ড। তিনি অনেক ক্লোজার অ্যানালাইসিস মানে কি, তিনি হিউম্যান মাইন্ডের যে ফ্যাকাল্টিগুলো আছে, চিন্তাভাবনার ক্ষমতা যেগুলো আছে সেগুলো খুব ক্লোজার অ্যানালাইসিস করেছেন, এবং তিনি বোঝাতে চেয়েছেন এইভাবে যে দ্যাট ফ্যান্সি derived from the Greek fantasia and imagination from Latin imaginatio। তাহলে ফ্যান্সি এসেছে গ্রিক শব্দ কি থেকে? ফ্যান্টাসিয়াস থেকে। বানানটা খেয়াল করো, PHANTASIA, তাই তো? ফ্যান্টাসিয়া, এটা হচ্ছে ফ্যান্সি শব্দটা উৎপত্তি। আর ইমাজিনেশন উৎপত্তি কোন শব্দ থেকে? ইমাজিনেটিও, তাহলে ল্যাটিন শব্দ নাকি, ইমাজিনেটিও। Should be compounded with each other is by no means surprising to those who are familiar with the fact that such confusion is a natural outcome of the accident of translation। অতএব এই দুটাকে কি হবে? কনফাউন্ডেড উইথ ইচ আদার, মানে কনফাউন্ডেড মানে হচ্ছে কনফাউন্ড করে ফেলা, মানে বিপরীতমুখী চিন্তা ভাবনা দেওয়া, মানে কনফিউজ করে ফেলা যে আসলে দুইটা ভিন্ন জিনিস, একটা হচ্ছে ফ্যান্টাসি, একটা হচ্ছে ইমাজিনেশন। কোনটা বাস্তব? ইমাজিনেশন বাস্তব না ফ্যান্টাসি বাস্তব? কোনটা বলো তো? ইমাজিনেশন। হ্যাঁ, ফ্যান্টাসিটা হচ্ছে একটা কেমন অবাস্তব কল্পনা, আর ইমাজিনেশন হচ্ছে কি বাস্তব ভিত্তিক একটা চিন্তা ভাবনা। তারপর হচ্ছে বাট উইথ দ্য গ্রোথ অফ লার্নিং অ্যাটেম্পটস হ্যাভ বিন মেড টু সেপারেট ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন, এবং চেষ্টা করা হয়েছে যে ফ্যান্সি এবং ইমাজিনেশন দুটো আলাদা জিনিস, এদেরকে সেপারেট করতে হবে। অ্যান্ড টু শো দ্যাট দে আর এন্টায়ারলি ডিফারেন্ট ফ্যাকাল্টিস, যে এরা আসলে সম্পূর্ণ ভিন্ন। দিস প্রসেস অফ সেপারেশন ইজ অ্যাপারেন্ট ইন দ্য অ্যাজেক্টিভস ডিরাইভড ফ্রম দিস ওয়ার্ড। এই দুটো ওয়ার্ড থেকে আবার অ্যাজেক্টিভ শব্দ যে দুটো পেয়েছি আমরা, সেগুলো থেকেও আমরা বুঝতে পারবো যে আসলে তাদের অর্থগত এবং ব্যবহারগত ব্যাপার সম্পূর্ণ ভিন্ন। মিল্টনস মাইন্ড ইজ হাইলি ইমাজিনেটিভ, যেমন আমরা বলতে পারি কি মিল্টনস মাইন্ড হচ্ছে কি হাইলি ইমাজিনেটিভ। অন্যদিকে কাউলিস কিউরিয়াসলি ফ্যান্সিফুল। তাহলে কাউলিস হচ্ছে ফ্যান্সিফুল আর মিল্টনের হচ্ছে ইমাজিনেটিভ। মিল্টন যে প্যারাডাইস লস লিখেছেন এটা হচ্ছে কি ইমাজিনেটিভ পাওয়ার, ঠিক আছে তো? আর আমরা জানি কি যখন এই যে স্যামুয়েল জনসন কাউলিকে কি করেছেন, সমালোচনা করেছেন, তাই তো? সেখানে তিনি দেখিয়েছেন তার ব্যাপারগুলো হচ্ছে ফ্যান্সিফুল, মানে অবাস্তব চিন্তাভাবনা। অতএব দ্য ডিস্টিংক্ট বিটুইন ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন ইজ দ্য সেম অ্যাজ দ্যাট বিটুইন ডেলিরিয়াম অ্যান্ড ম্যানিয়া। ডেলিরিয়াম এবং ম্যানিয়া দুটা শব্দের মধ্যে যেমন পার্থক্য রয়েছে, তেমনি ফ্যান্সি এবং ইমাজিনেশনের মধ্যেও পার্থক্য রয়েছে। তা কি বোঝা গেল? ফ্যান্সি আর ইমাজিনেশন বলতে তিনি কি বোঝাতে চাইলেন? ইমাজিনেটিভ বলতে আমরা বুঝছি কি কল্পনা প্রবণ, তাই তো? যেটা কল্পনা শক্তি দিয়ে একটা বাস্তব জিনিসকে আরো বেশি কালারফুল করে তুলতে পারেন, আকর্ষণীয় করে তুলতে পারেন। আর ফ্যান্সিফুল মানে কি বলো? পুরো অবাস্তব কল্পনা, নাকি? অবাস্তব। আমরা বলি না আকাশ কুসুম কল্পনা করা, এই আকাশ কুসুম কল্পনাটা হচ্ছে কি ফ্যান্সি, যার কোনো বাস্তবতা নেই, আকাশে ওড়া যায়, মানে পাকাবিহীন আকাশে ওড়া চিন্তা ভাবনা হলো কি ফ্যান্সি। আর বিমানে করে আকাশে ওড়া যায়, তাই তো? সেটা হচ্ছে কি ইমাজিনেশন। যেমন আইনস্টাইন কি বলেছেন? আইনস্টাইন বলেছেন কি
যে ইমাজিনেশন ইজ বেটার দ্যান নলেজ, ঠিক আছে তো? নলেজের থেকে ইমাজিনেশন দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। এই জন্য তিনি নলেজকে খুব একটা পছন্দ করতেন না। তিনি তার নিজের নামটাকেও মনে রাখতে মানে চাননি, কারণ এই নাম মনে রেখে যে ব্রেনের যে ক্ষুদ্র অংশ ক্ষতি হবে, এটা বরং এই ব্রেনটুকু দিয়ে আমি অনেক কাজ করতে পারবো। অতএব আমার নাম তো আমার প্রয়োজন নেই, আমাকে মনে রাখার জন্য অন্যের প্রয়োজন আছে। তাহলে আমার নাম আমি মনে রেখে কি করব বলো? দরকার আছে আমার নাম মনে রাখার? আমার দরকার নেই, এটা অন্যের জন্য প্রয়োজন। আমি তো আমি, তাহলে আমার নাম আমি মনে রাখবো কেন? আমার তো দরকার নেই তো। জন্মসাল মৃত্যুসাল মানে মনে রেখে আমারই বা লাভ কি? জন্মসাল কি আমাকে বাঁচাতে পারবে? বলো, পারবে? যে জন্মসাল আমি হুদায় যদি জন্মদিন পালন করতেছি, অনেক টাকা পয়সা খরচ করতেছি, আরে আনন্দ বিনোদন করতেছি, এই জন্মদিনের সাথে আমার জীবনের কি ইফেক্টটা পড়বে বলো? কোন ইফেক্ট হবে? হুম? নাথিং বরঞ্চ স্যার। একটা বছর কমে গেল স্যার। হ্যাঁ, বরং টাকা পয়সা নষ্ট হলো, অযথা আমার গুরুত্বপূর্ণ সময়টাকে আমি যে গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে পারতাম সেটা করলাম না, অযথা হইচই করলাম। এগুলো হচ্ছে কি অবাস্তব বিষয়। তো যাই হোক, কোল্ডিস সেজ দ্যাট হি হ্যাজ অলওয়েজ বিন ইন্টারেস্টেড ইন দ্য স্টাডি অফ সাইকোলজি অ্যান্ড মেটাফিজিক্স, অ্যান্ড দিস হ্যাড মেড হিম দ্য ফার্স্ট ইংলিশম্যান টু ডিস্টিংগুইশ বিটুইন ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন। দেখো, এইটা নিয়ে তিনি প্রচুর আলোচনা করেছেন যে এই দুটার পার্থক্যটাকে বুঝতে হবে, যে একজনকে ক্রিটিসাইজ করার আগে আগে বুঝতে হবে যে তিনি যে লেখা লিখেছেন সেটা কার উপর ভিত্তি করে লিখেছেন। ইন দ্য প্রিফেস টু আ লেটার এডিশন of the lyrical ballads, in which the poems are categorized as those of fancy, দেখো, and imagination, Wordsworth himself made a distinction between the two terms. His view, however, is slightly different from that of Coleridge because his purpose is different. তাহলে ফ্যান্সি এবং ইমাজিনেশন নিয়ে ওয়ার্ডসওয়ার্থ যে সংজ্ঞা দিয়েছেন সেটা কোল্ডিজ থেকে একটু ভিন্ন, কারণ তাদের পারপাস হচ্ছে ভিন্ন, তাই তো? এসটি কোল্ডিজের থিওরি কি ছিল জানো? এসটি কোল্ডিজ কি নিয়ে কাজ করেছেন বেশি বলো? কোন এলিমেন্ট? ন্যাচারাল হ্যাঁ, সুপারন্যাচারাল এলিমেন্ট নিয়ে, তাই তো? তাহলে তারগুলো হচ্ছে ফেন্সিফুল হতে পারে, কিন্তু ওয়ার্ডসওয়ার্থ যেগুলো নিয়ে কাজ করেছেন তাদের ভিতরে তিনি কি খুঁজতে মানে চাইছেন বলো? তার থিওরিটা কি? ওয়ার্ডসওয়ার্থের থিওরিটা কি? এলিমেন্টস গুলা হ্যাঁ হ্যাঁ, লাভ অফ নেচার না? নেচার নিয়ে প্যান্থেইজম, লিখছেন। তাই তো? তারই কি ছিল? প্যান্থেইজম, নেচারের ভিতরে গডের উপস্থিতি অনুভব করতে পারা, এটা না? জি ও স্যার। হ্যাঁ স্যার। তাহলে দুইজনের থিওরি দুই রকম। একটা হচ্ছে সুপারন্যাচারাল, যেটা হচ্ছে পুরো ফ্যান্সিফুল একটা জিনিস, আর ইমাজিনেশন দিয়ে তিনি কি করছেন? তিনি নেচারের ভিতরে গডের উপস্থিতি ফিল করতে চেয়েছেন। কোনটা কিছুটা বাস্তব বলে মনে হচ্ছে? যেমন কুবলা খান পরে কি বাস্তব বেশি মনে হয়েছে, নাকি ইমর্টালিটি ওড বা টিনটা নেভি পরে বাস্তব মনে হচ্ছে? কোনটাকে? টিনটা, নেভি ইমর্টালিটি। হ্যাঁ, এগুলোতে মনে হচ্ছে যে না, তার কথাটা কিছু। কিন্তু এসটি কোল্ডিজ যেগুলো দিয়েছেন, বিশেষ করে কুবলা খান পড়লে তো মনে হয় এর কোনো বাস্তবতা নেই, কেমন জানি কল্পনা, মানে কি বলো, আকাশে ওড়ার মতো কল্পনা, ফ্যান্সির ভিতরে আছেন। তাই বুঝে দেখো, হি ইজ কনসার্ন চিপলি উইথ দ্য ম্যানিফেস্টেশন অফ দিস ফ্যাকাল্টিস ইন পোয়েট্রি অ্যান্ড ফ্রম আ স্টাডি অফ দেয়ার ইফেক্টস ইন পোয়েট্রি। তাহলে এইগুলোর ইফেক্ট কীভাবে, তাই তো, পোয়েট্রি লেখার ক্ষেত্রে এবং পোয়েট্রি স্টাডি করার ক্ষেত্রে কাজে লাগতে পারে, তার উপর ভিত্তি করে কি করেছেন? হি কনক্লুডেড দ্যাট দে আর ডিফারেন্ট ইন কাইন্ড, মানে ধরনেই তারা ভিন্ন। কোল্ডিজ অন দ্য কন্ট্রারি, বিং আ ফিলোসোফার, is interested in philosophical approach to the problem, making his investigation as part of his analysis of the constitution of human mind itself. He has studied the basic principles which differentiate these two faculties of the human mind. Wordsworth shows no interest in study of principles, মানে তিনি ওগুলো নিয়ে খুব একটা আগ্রহী না, কিন্তু এসটি কলেজ এগুলো নিয়ে খুবই স্টাডি করার চেষ্টা করেছেন। আচ্ছা, ভালো কথা। তাহলে ইমাজিনেশন এবং ফ্যান্সি নিয়েই মোটামুটি কয়েকটা চ্যাপ্টার আলোচনা হয়েছে, ঠিক আছে? তো এরপর আমরা আলোচনা করবো কোনটা? এটা হচ্ছে 13, তাই তো? আমাদের আছে কোনটা? 14। এটা তো 14 নাকি? আচ্ছা। During the first year that Coleridge and Wordsworth were neighbors, they frequently talked about two fundamental points about poetry. বলছে যখন তারা নেইবার হিসেবে থাকছিল তখন তারা পোয়েট্রি সম্পর্কে দুটা বিশেষ মৌলিক পয়েন্ট নিয়ে আলোচনা করেছেন। First, they discuss the reproduction by the poet of objects supplied by a faithful and accurate observation of the external world. তাহলে প্রথমটা হচ্ছে কি, they discuss the reproduction by the poet of objects. তার মানে একজন পোয়েট
প্রকৃতিতে যা দেখবেন সেইগুলোকে রিপ্রোডাকশন করবেন কিসের মাধ্যমে? বাই আ ফেইথফুল অ্যান্ড অ্যাকুরেট অবজারভেশন অফ এক্সটার্নাল ওয়ার্ল্ড। তাহলে এক্সটার্নাল ওয়ার্ল্ডটাকে তারা যেভাবে অবজার্ভ করছেন সেই অবজার্ভটাকে কীভাবে করতে হবে? ফেইথফুল অ্যান্ড অ্যাকুরেটলি করতে হবে, এবং ফেইথফুল এবং অ্যাকুরেট অবজারভেশনের মাধ্যমে তারা যা কিছু পাচ্ছে তার মাধ্যম দিয়ে সেই অবজেক্টগুলোকে তারা কী করবেন? কবিতার মাধ্যম দিয়ে রিপ্রোডিউস করবেন। সেটা নিয়ে তারা ডিসকাস করেছেন। তাহলে এখন খেয়াল করো, তাহলে হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ল্ডটাকে ফেইথফুলি এবং অ্যাকুরেটলি অবজার্ভ করার মাধ্যমে তারা যে বিষয়গুলো পাচ্ছেন সেইগুলোর মাধ্যম দিয়েই তারা কি করবেন? প্রাকৃতিক এলিমেন্টগুলোকে তাদের কবিতার মাধ্যমে রিপ্রোডিউস করবেন। এই তো, এটা ছিল প্রথম পয়েন্ট। Secondly, they considered how poetry modifies this true and faithful representation of objects by the wonder working power of poetic imagination. এবং ওই বিষয়টাকে তারা যখন পোয়েট্রিতে উপস্থাপন করবেন কি হয়েছে, তখন পোয়েটিক ইমাজিনেশন এর ওয়ার্কিং এর মাধ্যমে তারা সেইগুলোকে কত ফেইথফুলি এবং মানে কি ট্রু এবং ফেইথফুলি রিপ্রেজেন্টেশন করতে পারবেন। তাহলে প্রথমে তারা করবে কি? অবজার্ভ করবে বিষয়গুলোকে, তাই তো? অবজার্ভ করে সেগুলোকে তাদের কবিতার মাধ্যমে রিপ্রোডিউস করবেন। কিন্তু রিপ্রোডিউস করার সময় তারা কি করবেন? তাদের পোয়েটিক ইমাজিনেশন দিয়ে তাদের অবজেক্টগুলোকে ট্রু এবং ফেইথফুল রিপ্রেজেন্টেশন দিবেন। অ্যান্ড সো ইনভেস্ট দেম উইথ বিউটি অ্যান্ড নোভেলটি। দেখো তাহলে কি দাঁড়ালো বিষয়টা? তাহলে প্রথমে তারা নেচারকে যখন দেখছে তখন তারা দুইজনই দেখছে, মনে করো দুইজন, এস.টি. কর্টিজ এবং ওয়ার্ডসওয়ার্থ দেখছে। তাহলে দুইজন প্রথমে দেখলো নেচারকে, দেখার পর তারা যখন কবিতার মাধ্যমে রিপ্রোডিউস করবেন তখন তাদের যে পোয়েটিক ইমাজিনেশন আছে সেইটাকে কি করবে? সেইটার পাওয়ারটাকে ব্যবহার করে তারা ওই অবজেক্টের মধ্যে কি করবেন? বিউটি এবং নোভেলটি দিয়ে উপস্থাপন করবেন। তাহলে একই নেচারকে দুইজন কবি কি একইভাবে উপস্থাপন করছেন নাকি ভিন্নভাবে উপস্থাপন করছেন? বলো। ভিন্নভাবে। তাই না? হ্যাঁ, তাই বলছে দুইজনের চিন্তা ভাবনা তো আলাদা। বলছে দ্য ট্রান্সফর্মিং ইফেক্ট অফ ইমাজিনেশন ওয়াজ সাজেস্টেড টু দেম বাই দ্য অপারেশন অফ মুনলাইট অর অফ সানসেট গ্লো হুইচ ইম্পার্ট স্ট্রেঞ্জ চার্ম অ্যান্ড মিস্ট্রি টু দ্য ফ্যামিলিয়ার অবজেক্টস অফ নেচার। তার মানে তারা এমনভাবে তুলে ধরছে, সেটা হতে পারে চাঁদের আলো, ওটা হতে পারে সূর্যের যে প্রভা, তাই তো? এইগুলোকে তারা এমন স্ট্রেঞ্জ চার্ম বা মিস্ট্রি দিয়েছে যে ফ্যামিলিয়ার অবজেক্টও মানুষের কাছে আনফ্যামিলিয়ার মনে হচ্ছে। বিশেষ করে যখন তুমি দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার পড়ছো, তাই না? রাইম অফ অ্যানশিয়েন্ট ম্যারিনার যখন পড়ছো তখন কি চাঁদের আলো, নদীর পানি কেমন লাগছে? সব অদ্ভুত লাগছে না মনে হচ্ছিল? বলো। জি স্যার। অদ্ভুত লাগছে। আবার ওই নদীর পানি ওয়ার্ডসওয়ার্থের কাছে আবার আরেক রকম লাগছে। অতএব তারা কি করছে? তাদের ওই যে কল্পনা শক্তি, পোয়েটিক ইমাজিনেশনের যে পাওয়ার, ওই পাওয়ারগুলো দিয়ে তারা কি করেছে? বিউটি এবং নভেলটি, নতুনত্বকে ইনভেস্ট করার মাধ্যমে এমনভাবে তুলে ধরছেন যেগুলো সম্পূর্ণ আমাদের কাছে আনফ্যামিলিয়ার বা স্ট্রেঞ্জ মনে হচ্ছে। It was therefore decided that Coleridge would compose poems in which the incidents and agents were to be দেখো supernatural। তার মানে কোলরিজ সিদ্ধান্ত নিল যে আমি যখন আমার এই ন্যাচারাল অবজেক্টগুলোকে তুলে ধরবো তখন সেখানে আমি কি ধরনের বিষয় আরোপ করব? বলো। সুপারন্যাচারাল। And they would be rendered credible and interesting by giving them the emotion and behaviors peculiar to real human beings। হ্যাঁ, তাহলে রিয়েল হিউম্যান বিংয়ের থেকে সম্পূর্ণ ভিন্ন ইমোশন এবং বিহেভিয়ার ব্যবহার করার মাধ্যমে আমি এমনভাবে তুলে ধরবো যেগুলো ক্রেডিবল এবং ইন্টারেস্টিং মনে হবে, বিশ্বাসযোগ্য মনে হবে, তাই তো? ক্রেডিবল মানে কি? বিশ্বাসযোগ্য, তাই তো? আর ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়। তা দেখো আমরা যখন রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার পড়ছি বা কুবলা খান পড়ছি, আমাদের কি মানে পিকুলিয়ার বিষয় কিন্তু আমাদের কাছে মোটামুটি বিশ্বাসযোগ্য মনে হয়েছে, হয়নি? যেমন ওই যে যখন সব মারা গেল নাবিকেরা, তাই তো? রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার মনে আছে? নাবিকেরা যখন মারা গেল শুধু আমাদের ওই ওল্ড ম্যারিনার বেঁচে থাকলো। আবার ওল্ড ম্যারিনার যখন প্রার্থনা করতে পারছে না, কিন্তু যখন হঠাৎ করে তার আশেপাশে সাপগুলো দেখলো তাতে সে খুশি হলো, আর অমনি তার পাপ ক্ষমা হয়ে গেল। বা হচ্ছে অ্যালবার্টাস পাখিটা যে তার গলায় ঝুলিয়ে রাখা হয়েছিল সেটা পড়ে গেল। আবার তাকে তীরে আনার জন্য ওই মৃত বডির যে আত্মাগুলো সেগুলো কি হলো? তাদের বডিতে ঢুকে গিয়ে
তারা আবার মৃত অবস্থাতেই কাজ করা শুরু করলো। তো এগুলো কি পিকুলিয়ার না বলো তো? এদের ইমোশন বিহেভিয়ার কি সম্পূর্ণ অদ্ভুত ধরনের, কিন্তু আমরা মোটামুটি বিশ্বাস করে নিয়েছি নাকি? হুম। হ্যাঁ। তো এরকম তাহলে দুইজন সিদ্ধান্ত নিল যে আমরা অবজেক্টগুলোকে দেখবো ঠিক আছে, কিন্তু আমরা যখন রিপ্রোডিউস করব তখন এসটি কোল্ডিস ব্যবহার করবেন সুপারন্যাচারাল এলিমেন্টগুলো, আর ওয়ার্ডসওয়ার্থ অন দ্য কন্ট্রারি ওয়াজ টু কম্পোজ পয়েমস ডিলিং উইথ ইভেন্টস অ্যান্ড ক্যারেক্টার্স উইথ হুইচ এভরি ভিলেজ মে সাপ্লাই টু আ ম্যান অফ অ্যালার্ট মাইন্ড অ্যান্ড সিম্প্যাথেটিক হার্ট। মানে তিনি আবার ভিলেজে চলে গেলেন, হ্যাঁ, যে কমন পিপলদের যে চরিত্র, তাদের যে ঘটনা, তাদের যে চিন্তাভাবনা, তাদের যে ভাষা, ওগুলোর উপর ভিত্তি করে তিনি লিখবেন। অ্যান্ড দ্য এক্সেলেন্স এইম অ্যাট দেখো ওয়াজ টু ট্রান্সফর্ম দ্য ফ্যামিলিয়ার অবজেক্ট ইন্টু সামথিং নভেল, ফ্রেশ অ্যান্ড স্ট্রেঞ্জ বাই দ্য কালারিং অফ ইমাজিনেশন। অতএব দুইজনই কি করছে, যে অবজেক্টগুলোকে তারা দেখছেন সেই ফ্যামিলিয়ার অবজেক্টগুলোকে এমনভাবে ট্রান্সফর্ম করছেন যে সেগুলোকে নভেল, ফ্রেশ এবং স্ট্রেঞ্জ মনে হচ্ছে। এবং এগুলো করতে গিয়ে তারা কি ইউজ করেছেন? ইমাজিনেশনের কালার। ইমাজিনেশন। ঠিক আছে। তো কিন্তু একজন ন্যাচারাল ইভেন্টকে ন্যাচারাল কিন্তু একটু মানে কি বলো নতুনত্ব দেওয়ার চেষ্টা করেছে, আর একজন পুরো সুপারন্যাচারাল বিষয়গুলোকে তুলে ধরছেন, দিয়ে তারা তুলে ধরছে। এবং এই ফ্যামিলিয়ার জিনিসকে আনফ্যামিলিয়ার করার সবচেয়ে যে বিশাল বৈশিষ্ট্যটা তাদেরকে হেল্প করেছে সেটা হলো কি? পাওয়ার অফ পয়েটিক ইমাজিনেশন। তাই তো এই পয়েটিক ইমাজিনেশনের কালারটাকে আরোপ করার কারণেই আমাদের কাছে খুবই সাধারণ জিনিসও খুবই আকর্ষণীয় এবং অদ্ভুত মনে হয়েছে। ঠিক আছে। ঠিক অনেকটা যেমন চশমা, আমরা যে কালারের চশমা পরি আমাদের ওই চশমার কালার কি আমাদের বাহ্যিক অবজেক্টকে কি একটু চেঞ্জ করে দেয় না? তাদের কালারগুলোকে বলো। জি স্যার। হ্যাঁ, চেঞ্জ করে দেয়। তো ওখানেও সেই ঘটনা ঘটেছে যে তারা ইমাজিনেশনের কালারিং দিয়ে এমনভাবে উপস্থাপন করেছে যে পুরো ইয়াটাই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ন্যাচারাল অবজেক্টের কালারই পুরো এমনভাবে তুলে ধরেছে যে আমাদের রিডারদের কাছে কালারিংই চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পেরেছ? ইন দিস ওয়ে অরিজিনেটেড দ্য প্ল্যান অফ দ্য লিরিক্যাল ব্যালাডস। আর এভাবেই লিরিক্যাল ব্যালাডসের প্ল্যানটা শুরু হয়েছিল। লিরিক্যাল ব্যালাডস কি শুধু ওয়ার্ডসওয়ার্থ একা লিখছেন না দুইজন মিলে লিখছেন? না স্যার, হ্যাঁ। দুইজন মিলে দুজন লিখবো। মিলে। এবং তারা প্ল্যান করেছে যে দুইজন আমরা লিখবো ঠিক আছে, আমি এক ধরনের লিখবো, তুমি আরেক ধরনের লিখবো, এরকম আর কি। অতএব অ্যাকর্ডিংলি দ্য টু পয়েট কমেন্সড ওয়ার্ক অ্যান্ড কোলরিজ কম্পোস্ট অ্যানশিয়েন্ট ম্যারিনার। দেখো এই যে দুই কবি যখন লেখা শুরু করলো তখন এসটি কোলরিজ লিখলো অ্যানশিয়েন্ট ম্যারিনার অ্যান্ড প্রসিডেড উইথ দ্য রাইটিং অফ দ্য ডার্ক লেডি অ্যান্ড ক্রিস্টাবেল। এগুলো সবই হচ্ছে কি সুপারন্যাচারাল। দেখো এগুলো ছিল কি হোয়ার দ্য সুপারন্যাচারাল ওয়ে ওয়াজ টু বি ট্রিটেড উইথ গ্রেটার সাটেলিটি অ্যান্ড ইফেক্টিভনেস। When he realized that Wordsworth was working with such an industry and rapidity of speed that he could not keep pace with him, হ্যাঁ, এবং অন্যদিকে ওয়ার্ডসওয়ার্থ যে মানে পরিশ্রম দিয়ে এবং যে দ্রুত গতিতে সে লিখছে, তো হয়তো বা তখন এসটি কোলিজ ভাবছে সে হয়তো তার সাথে তাল মিলিয়ে লিখতে পারবে না আর কি। সো হিজ ওন পয়েমস অ্যাপিয়ার আউট অফ প্লেস ইন দ্য কালেকশন। সুতরাং এ কারণেই এসটি কোলিজের কবিতাগুলো ওই লিরিক্যাল ব্যালাডস একটু আউট অফ প্লেস মনে হয়েছে, মিলছে না। মিস্টার ওয়ার্ডসওয়ার্থ অ্যাডেড টু দ্য সিরিজ অফ পয়েমস ডিলিং উইথ রাস্টিক লাইফ অ্যান্ড ক্যারেক্টার্স। দেখো, হ্যাঁ, কারণ ও নিয়েছে সুপারন্যাচারাল এলিমেন্ট, আর ওয়ার্ডসওয়ার্থ নিয়েছেন কি ওই ধরনের কবিতাগুলোতে লিখছেন যেগুলোতে রাস্টিক লাইফ এবং ক্যারেক্টার নিয়ে লিখছেন। 2 or 3 poems in his own character, marked by that dignity of thought and stateliness of manner which are peculiar to his own genius. তবে দুই একটা কবিতা আছে যেগুলো ওয়ার্ডসওয়ার্থ লিখতে গিয়ে তার চিন্তাভাবনা এবং তার যে ম্যানারের যে স্টেটলিনেস, এগুলোকে একটু পিকুলিয়ারভাবে উপস্থাপন করেছে, যেগুলো তার জিনিয়াসের সাথে যায় না। মানে তিনি তার জিনিয়াস আসলে ন্যাচারাল অবজেক্টকে ন্যাচারালি রিপ্রেজেন্ট করার মতোই, সিম্পলি রিপ্রেজেন্ট করার মতো, কিন্তু তিনি একটু ডিগনিটি অফ থট এবং স্টেটলিনেস অফ ম্যানার দিতে গিয়ে কিছুটা পিকুলিয়ার হয়ে গেছে। এইটা ওয়ার্ডসওয়ার্থ এই এসটি কোলিজ বলছেন, আর যেগুলোর কারণেই তার ক্রিটিক্সটা তার সমালোচনা করেছে। ইন দিস ফর্ম দ্য ফার্স্ট এডিশন অফ দ্য লিরিক্যাল ব্যালাডস ওয়াজ পাবলিশড। এইভাবেই মোটামুটি প্রথমটা পাবলিশ হয়ে গেল, উইথ আ ব্রিফ অ্যাডভার্টাইজমেন্ট পয়েন্টিং আউট দ্যাট দ্য poems were the product of an experiment to see how far poem representing ordinary incidents and character is simple. মানে তিনি প্রথম যে ভলিউমে যে কবিতাগুলো দিয়েছিলেন সেগুলো ছিল এক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট, যার মাধ্যমে তিনি দেখাতে চেয়েছিলেন, ওয়ার্ডসওয়ার্থ দেখাতে চেয়েছিলেন যে পয়েমের মাধ্যমে খুবই অর্ডিনারি ইনসিডেন্ট বা ক্যারেক্টারগুলোকে সিম্পল, আনঅ্যাডর্নড এবং কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে তুলে ধরা যায় কিনা, can impart that pleasure to the readers which poetry is generally expected to provide. 2 years later in 1800 and the second edition of the lyrical ballads in 2 volumes was brought out. তাই তো 18 সালে আরও নিয়ে আসা হলো। To it was prefixed a lengthy preface, আর এই তার সেকেন্ড এডিশনে
তিনি একটা বড় প্রিফেস যুক্ত করলেন, যেটা হচ্ছে কি ওই যে প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স, তাই তো, যেটা আমরা পড়েছি। ইন হুইচ ইট ওয়াজ অ্যাসার্টেড দ্যাট দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি স্পোকেন বাই পিজেন্টস অ্যান্ড রাস্টিক হ্যাজ বিন ইউজ ফর অল কাইন্ডস অফ পোয়েট্রি। যেখানে তিনি বলেছেন কি যে একদম কৃষক শ্রেণীর বা একদম গ্রাম্য মানুষের ভাষাটাই আসলে তার সকল শ্রেণীর কবিতাতে ইউজ করা হয়েছে। অ্যান্ড দ্যাট সাচ আ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ফিটেস্ট অ্যান্ড মোস্ট ইফেক্টিভ মিডিয়াম। আর তার কাছে মনে হয়েছে কি এই ল্যাঙ্গুয়েজগুলোই হচ্ছে কি সবচেয়ে ফিটেস্ট এবং মোস্ট ইফেক্টিভ মিডিয়াম এই পোয়েট্রির জন্য। দিস সুইপিং অ্যাসারশন স্টার্ড অফ আ হিটেড অ্যান্ড প্রলং কন্ট্রোভার্সি। আর তার এই স্ট্রং যে অ্যাসারশন, এই অ্যাসারশনটাই মেনলি একটা খুবই দীর্ঘস্থায়ী এবং খুবই গরম বিতর্ক সৃষ্টি করেছে, হুইচ হ্যাজ কন্টিনিউড এভার সিন্স, যেটা এখনও চলছে তখন থেকে। কোল্ডিস ডিপ্রিসিয়েট দ্য ইনডিসক্রিমিনেট কন্ডেমনেশন অফ দ্য পয়েমস ইন দ্য 2 ভলিউমস। কিন্তু কোল্ডিস অন্তত এই যে ইনডিসক্রিমিনেট যে কন্ডেমনেশন করা হয়েছে ওয়ার্ডসওয়ার্থের কবিতা নিয়ে, এটাকে তিনি মানে রিফিউট করেছেন, মানতে চাননি। ফর আ মেজরিটি অফ দেম আর অ্যাট্রাকটিভ এনাফ টু এনগেজ দ্য সিম্প্যাথি অ্যান্ড এন্টারটেইন দ্য মাইন্ডস অফ অল ইম্পার্শিয়াল অ্যান্ড ডিসার্নিং রিডার। কারণ এসটি কলেজের মতে মনে হয়েছে কি যে ওয়ার্ডসওয়ার্থের অধিকাংশ পয়েমই যথেষ্ট যোগ্য, যথেষ্ট অ্যাট্রাকটিভ, যার মাধ্যম দিয়ে অন্তত ইম্পার্শিয়াল বা ডিসার্নিং রিডারেরা, তাই তো, এই কবিতার ভিতরে এক ধরনের মানে কি কবিতার মাধ্যম দিয়ে এক ধরনের সিম্প্যাথি বা এন্টারটেনমেন্ট পেতেই পারে। হুদাই শুধু তার প্রিফেস পড়েই, ওই যে প্রিফেসে যে তিনি বলেছেন যে কমন ল্যাঙ্গুয়েজই হচ্ছে কি কবিতার জন্য সবচেয়ে ফিটেস্ট এবং মোস্ট ইফেক্টিভ মিডিয়াম, এটা নিয়েই সমালোচকরা মোটামুটি সমালোচনা করা শুরু করেছে। তাই বলছে ইন স্পাইট অফ অল হস্টাইল ক্রিটিসিজম দে হ্যাভ নট অনলি সার্ভাইভ বাট হ্যাভ স্টিডিলি গ্রোন ইন পপুলারিটি। তাহলে এত সমালোচনা সত্ত্বেও ওয়ার্ডসওয়ার্থের কবিতাগুলো কিন্তু সার্ভাইভ করেছে এবং ধীরে ধীরে আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে। নট মিয়ারলি উইথ রিডার্স ফর লোয়ার ক্লাসে, শুধু যে লোয়ার ক্লাস রিডাররা পড়ছে বলে যে মানে এরকম খ্যাতি অর্জন করছে তা নয়, বাট অলসো উইথ ইয়ং মেন অফ অ্যাকিউট সেন্সিবিলিটি অ্যান্ড কালচার্ড মাইন্ডস হুজ অ্যাডমারেশন বিং প্রোভোকড বাই দ্য হস্টিলিটি অফ দ্য ক্রিটিক্স শোজ অ্যান অলমোস্ট রিলিজিয়াস ফার্ভার। হ্যাঁ, যে এরকম মানে হস্টিলিটি অফ দ্য ক্রিটিক্স, মানে ক্রিটিক্সদের এরকম শত্রুতা থাকা সত্ত্বেও এই ইয়ং মেন অফ অ্যাকিউট সেন্সিবিলিটি এবং কালচার্ড মাইন্ডরা কী করছে ওয়ার্ডসওয়ার্থের কবিতার প্রতি এক ধরনের রিলিজিয়াস ফার্ভার দিয়েছে। মানে একদম ধর্ম যেমন মানুষ বিশ্বাস করে, ধর্ম যেমন মেনে চলে, ঠিক ওইভাবে এই ইয়ং ম্যানেরা, শুধু লোয়ার ক্লাস না হায়ার ক্লাসের ইয়ং ম্যানেরাও তার কবিতাগুলোকে এইভাবে গ্রহণ করেছে। অতএব এ পর্যন্ত আমরা দেখলাম কি এসটি কোল্ডিস ওয়ার্ডসওয়ার্থকে কি করছেন, রিফিউট করছেন আর সাপোর্ট করছেন, কোনটা? সাপোর্ট করছেন। হ্যাঁ, সাপোর্ট করে গেছেন। ওকে, সরি, একটু 1 মিনিট সময় দাও আমাকে। সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, বলছে দ্য ইন্টেলেকচুয়াল এনার্জি অ্যান্ড জিনিয়াস অফ দ্য পোয়েট ডিসপ্লেড ইন দ্য পোয়েমস ওয়াজ সাচ দ্যাট, তার মানে কি ইন্টেলেকচুয়াল এনার্জি এবং জিনিয়াস অফ দ্য পোয়েট ডিসপ্লেড ইন দ্য পোয়েমস, মানে ওয়ার্ডসওয়ার্থের যে পোয়েটিক জিনিয়াস বা পোয়েটিক এনার্জি যেগুলো তার কবিতাতে তিনি দেখিয়েছেন, সেগুলো এসটি কোল্ডিসের কাছে মনে হয়েছে ওয়াজ সাচ দ্যাট ইভেন হিজ ক্রিটিক্স অ্যান্ড স্কফার্স ওয়ার ইমপ্রেসড বাই ইট। হ্যাঁ, যে হয়তোবা তারাও ইমপ্রেসড হয়েছে, মানে তার সমালোচকরাও বা ক্রিটিক্সরাও বা উপহাসকারীরাও ইমপ্রেসড হয়েছে বলে এসটি কোল্ডিস মনে করছেন। দেয়ার many merits together with the violent aversion created by his critical opinions produce a ferment which kept the poems alive in the public memory. অতএব there many merits together, মানে তার কবিতাগুলোতে এত বেশি বিভিন্ন মেরিট বা পজিটিভ যে গুণাবলী সেইগুলো থাকার কারণে, দেখো, টুগেদার উইথ দ্য ভায়োলেন্ট অ্যাভারশন, এবং এর সাথে সাথে ক্রিটিক্সরা যে তার কবিতার প্রতি অ্যাভারশন দেখাচ্ছে, সব কিছু মিলে এমন একটা ফার্মেন্ট তৈরি হয়েছে, মানে এমন একটা উত্তাল অবস্থা তৈরি হয়েছে যে অটোমেটিক তার কবিতাগুলো পাবলিক মেমোরিতে থেকে গেছে। তার মানে হলো কি, একদিকে তার জিনিয়াস, আরেকদিকে হচ্ছে তার সমালোচনা, তার ঈদের সমালোচনা, এই দুটা মিলে এমন একটা ঝড় তৈরি হয়েছে যে ঝড়ের কারণে অটোমেটিক তার কবিতাগুলো জনপ্রিয় হয়ে গেছে মানুষের কাছে। বুঝতে পেরেছ? মোটামুটি সমালোচনা বেশি ভাইরাল হয় না বলো তো? ভালো জিনিস ভাইরাল হয় না, ভাইরাল হয় কোনগুলো বেশি বলো? যেগুলো নিয়ে মানুষ সমালোচনা বেশি করে নাকি, সেগুলোই মোটামুটি ভাইরাল হয়। এ কারণেই এই দুটা মিলে তার কবিতাগুলো প্রচুর পরিমাণে জনপ্রিয়তা অর্জন করে। কোল্ডিস says that he himself did not agree with many parts of Wordsworth preface। বলছে কোল্ডিস নিজেও হয়তোবা
ওয়ার্ডসওয়ার্থের প্রিফেসের অনেক পার্ট রয়েছে যেগুলোতে তিনি অ্যাগ্রি করেন না, মানে তার সাথে তার মত মিলে না, অ্যান্ড মেড বোল্ড টু পয়েন্ট আউট দ্যাট দে আর রং ইন প্রিন্সিপালস, এবং তিনি সেগুলোকে রংও বলেছেন, অ্যান্ড contradictory not only to other parts of the preface but also to the practice of the poet himself in most of the poems. এমনকি শুধু প্রিফেসের যে কন্ট্রাডিক্টরি তা নয়, এমনকি ওয়ার্ডসওয়ার্থ তার কবিতার ভিতরেও তিনি যে বিষয়গুলো আরোপ করেছেন সেগুলোকেও তিনি মনে করছেন যে গ্রহণযোগ্য না। As his own name has been frequently mentioned by the critics along with that of Wordsworth as the co-writer of the preface, যে প্রিফেসের কো-রাইটার হিসাবে ওয়ার্ডসওয়ার্থের পাশাপাশি অনেক ক্রিটিক এস.টি. কোলরিজের নামও করেছেন, কিন্তু তিনি এটাকে মনে করছেন, হি ডিমস ইট প্রপার টু ডিক্লেয়ার দ্যাট ইন হুইচ পার্ট হি অ্যাগ্রিজ উইথ ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড ইন হুইচ হি ডাজ নট ডু সো। অতএব যেহেতু ক্রিটিক্সেরা ওয়ার্ডসওয়ার্থের সাথে এস.টি. কোলরিজের নামটাও জুড়ে দিচ্ছেন, তাই অন্তত এস.টি. কোলরিজ বোঝাতে চাচ্ছেন যে ওয়ার্ডসওয়ার্থের কোন কথাগুলোকে তিনি অ্যাগ্রি করেছেন আর কোন কথাগুলোতে অ্যাগ্রি করেননি সেটাকে ক্লিয়ার করা উচিত। But in order to facilitate an understanding of his view, he must explain his view first of a poem and secondly of poetry. অতএব তিনি প্রথমে বোঝাতে যাচ্ছেন যে যেহেতু আমরা এখানে পোয়েট্রি নিয়ে কথা বলেছি ওয়ার্ডসওয়ার্থের সাথে, অতএব আমার আগে প্রথমে এই আন্ডারস্ট্যান্ডিংটাকে ফ্যাসিলিটেট করার জন্য আমার দুটা ভিউকে আসলে ক্লিয়ার করা উচিত। একটা হচ্ছে পোয়েম কি জিনিস আর হচ্ছে পোয়েট্রি কি জিনিস। তার এই মানে আমরা যে অংশটুকু পড়েছি এখানে দুইটা বিষয় বেশি আসছে, একটা হচ্ছে ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন, আর একটা হচ্ছে পোয়েম আর পোয়েট্রি বলতে কী বোঝানো হচ্ছে, এই দুটো আলোচনা। এবং এই দুটো আলোচনার উপরেই বেশ কোশ্চেন মোটামুটি প্রত্যেকবারই ঘুরে ফিরে এসেছে। ঠিক আছে, তাহলে পোয়েম কি দেখে নিই আর পোয়েট্রি কি আমরা একটু দেখে নিই। আমরা প্রথমত পোয়েম আর পোয়েট্রি বলতে তো একই বিষয়কে বলছে নাকি? পোয়েট্রিকে আমরা বলতেছি মোটামুটি আনকাউন্টেবল একটা সেন্স, ওভারঅল একটা জেনারেল হিসাব, আর পোয়েম হচ্ছে তার একটা কাউন্টেবল সেন্স, এই বলে আমরা জানি নাকি? এখন দেখি এখানে এস.টি. কোলরিজ পোয়েম আর পোয়েট্রি বলতে কি বলতে চাচ্ছেন। দেখো, আ পোয়েম কন্টেইনস দ্য সেম এলিমেন্ট অ্যাজ আ প্রোজ কম্পোজিশন। তাহলে এস.টি. কোলরিজের মতে প্রোজে যে ধরনের এলিমেন্ট আছে পোয়েমেও সে ধরনের এলিমেন্ট আছে। দ্য ডিফারেন্স বিটুইন দেম বিং আইদার ইন ডিফারেন্ট কম্বিনেশন অফ দিস এলিমেন্টস, আর তাদের পার্থক্যটাই হচ্ছে কি যে এই এলিমেন্টগুলোকে কিভাবে আমরা ডিফারেন্টলি কম্বাইন করছি তার উপর ডিপেন্ড করে মেনলি পার্থক্যটা আসছে। তাছাড়া এলিমেন্ট প্রোজেও যা আছে পোয়েমেও তাই আছে। অর আর ডিফারেন্ট অবজেক্টস হুইচ দ্য পয়েট হ্যাজ ইন মাইন্ড, অথবা একই জিনিস তুলে ধরতে গিয়ে কবির মনের যে অবজেক্টগুলো আছে সেগুলো যে তিনি একটু ডিফারেন্টলি উপস্থাপন করছেন, এখানেই পার্থক্য। তাছাড়া প্রোজ এবং পোয়েমের মধ্যে খুব একটা পার্থক্য নেই, এলিমেন্ট সব একই, শুধু পার্থক্যটা হচ্ছে কিভাবে এলিমেন্টগুলোকে কম্বাইন করে কবি তার নিজের মনের বিষয়গুলোকে তুলে ধরছেন, এখানে পার্থক্য। বলছে দ্য অবজেক্ট অফ দ্য পয়েট মে সিম্পলি বি টু এইড দ্য মেমোরি টু রিমেম্বার সার্টেন ফ্যাক্টস। তাহলে পয়েটদের প্রধান উদ্দেশ্য হচ্ছে কি? মেমোরিকে সাহায্য করা, যাতে সে সার্টেন ফ্যাক্টসগুলোকে মনে রাখতে পারে। দেখো, সার্টেন ফ্যাক্টস অ্যান্ড এক্সপিরিয়েন্স, অ্যান্ড ইন কনসিকুয়েন্স দ্য রেজাল্টেন্ট পোয়েম মে ডিফারেন্ট ফ্রম আ প্রোজ কম্পোজিশন অনলি ইন দ্য ইউজ অফ মিটার অ্যান্ড রাইম। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? হুইচ আর এইডস টু মেমোরি। তাহলে কবিরা চাচ্ছে কবিতা পড়ে যেন একজন রিডার স্মরণ রাখতে পারে। প্রোজ তো আর কেউ লাইন বাই লাইন স্মরণ রাখে না, কবিতা কিন্তু মানুষ লাইন বাই লাইন কি করতে পারে? মেমোরাইজ করতে পারে না। আর এই কারণেই এখানে কি ইউজ করা হয়? মিটার এবং রাইম ইউজ করা হয়। আমরা কিন্তু সেই অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি থেকে শুরু করে সব জায়গাতে এই কথাটা পেয়েছি যে মিটার এবং রাইম আসলে এটা কি একটা মিউজিক্যালিটি আরোপ করে, সাথে সাথে আমাদের স্মৃতিশক্তি ধারণ করতে সাহায্য করে। এই হচ্ছে পার্থক্য। ইন দ্য ইউজ অফ মিটার দ্য সোর্স অফ প্লেজার কনসিস্ট ইন দ্য অ্যান্টিসিপেশন অফ দ্য রিকারেন্স অফ আ পার্টিকুলার সাউন্ড। তার মানে মিটার ব্যবহার করার ক্ষেত্রে যেটা ঘটে থাকে সেটা হলো কি রিকারেন্স অফ পার্টিকুলার সাউন্ড, মানে একই সাউন্ড বারবার বা পুনরাবৃত্তি হওয়ার কারণে আমাদের মধ্যে কবিতা সম্পর্কে বা সেন্স সম্পর্কে যে অ্যান্টিসিপেশন হয়, এই অ্যান্টিসিপেশনটা আমাদের হয়ে ওঠে কি একটা সোর্স অফ প্লেজার। এটা আমাদের একটা সোর্স অফ প্লেজার হয়ে যায়, যেটা প্রোজে পাওয়া যায় না, কিন্তু কিসে পাওয়া যায়? আমরা হ্যাঁ, আমরা কিন্তু এই পোয়েমে পাচ্ছি। ইন সায়েন্টিফিক অ্যান্ড হিস্ট্রিক্যাল কম্পোজিশন দ্য ইমিডিয়েট অবজেক্ট ইজ দ্য কনভেন্স অফ ট্রুথ, যেটা আমরা ওই যে অ্যাপোলজি ফর পোয়েট্রিতে পেলাম, তাই না? যেখানে তিনি সায়েন্সের সাথে তুলনা করেছেন, হিস্ট্রির সাথে তুলনা করেছেন, তুলনা করে দেখানোর চেষ্টা করা হয়েছে যে সায়েন্স এবং হিস্ট্রি এবং পোয়েট্রির মধ্যে পার্থক্য কী। তাহলে ইন সায়েন্টিফিক অ্যান্ড হিস্ট্রিক্যাল কম্পোজিশন আমাদের ইমিডিয়েট অবজেক্ট হচ্ছে কি? সত্যকে কনভে করা, মানে কি উপস্থাপন করা। অ্যান্ড দ্য ইম্পার্টিং অফ প্লেজার ইফ অ্যানি ইজ অনলি সেকেন্ডারি অর ইনসিডেন্টাল। অতএব আনন্দ দেওয়াটা সায়েন্টিফিক বা হিস্ট্রিক্যাল কম্পোজিশনে নেই, অথবা থাকলেও এটা হচ্ছে সেকেন্ডারি বা ইনসিডেন্টাল ঘটনা। তাহলে সায়েন্টিফিক এবং হিস্ট্রিক্যাল কম্পোজিশন প্রধান উদ্দেশ্য কি? সত্যকে
আরোপ করা বা সত্যকে তুলে ধরা। বুঝতে পেরেছো? তাদের উদ্দেশ্য মানুষকে প্লেজার দেওয়া না, ঠিক আছে? অতএব ইন প্রোজ ওয়ার্কস অফ আদার কাইন্ডস দ্য কমিউনিকেশন অফ প্লেজার মে বি দ্য ইমিডিয়েট পারপাস। কিন্তু মানে অন্যান্য প্রোজ ওয়ার্কের ক্ষেত্রে সায়েন্টিফিক বা হিস্ট্রিক্যাল কম্পোজিশনগুলো প্রোজেই লেখা হয়, কিন্তু এদের প্রধান উদ্দেশ্য থাকে সত্যকে পরিচালনা করা বা সত্যকে উপস্থাপন করা। কিন্তু প্রোজ ওয়ার্ক অফ আদার কাইন্ডস, অন্য ধরনের প্রোজ ওয়ার্কে আমাদের কমিউনিকেশনের প্লেজার হচ্ছে কি করা, ইমিডিয়েট পারপাস দিয়ে আমাদেরকে প্লেজারটাকে কমিউনিকেট করা। দো ট্রুথ অর মোরাল অর ইন্টেলেকচুয়াল অট টু বি দেয়ার আলটিমেট এন্ড, যদিও তাদের উদ্দেশ্য হচ্ছে সত্য বা নীতিনৈতিকতাকে উপস্থাপন করা, কিন্তু তাদের ইমিডিয়েট পারপাস হচ্ছে বিনোদন দেওয়া। বাট কমিউনিকেশন অফ প্লেজার ইজ দ্য ইমিডিয়েট অবজেক্ট অফ সার্টেন ভ্যারাইটিস অফ প্রোজ কম্পোজিশন অলসো সাচ অ্যাজ নভেলস অ্যান্ড রোমান্স। এগুলোরও কাজ হচ্ছে কি, প্লেজার দেওয়া। নাও দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস ইফ মিয়ার সুপার এডিশন অফ মিটার টু সাচ কম্পোজিশন ক্যান চেঞ্জ দেম ইন্টু পয়েন্টস। এখন কথা হলো, তাহলে ওই যে নভেলস, ওই যে রোমান্স, এদের সাথে কি আমরা যদি মিটার ইউজ করি তাহলে কি সেগুলো পয়েমে রূপান্তরিত হয়ে যাবে? ওই যে বলছে না যে প্রোজ এবং পোয়েট্রির এলিমেন্ট তো সব একই, শুধু পার্থক্য হচ্ছে কি এগুলো রাইমে লেখা হয়, ওগুলো প্রোজে লেখা হয়। এখন কবির প্রশ্ন হলো যে তাহলে এই যে নভেল বা রোমান্স, এদের কাজও তো ইমিডিয়েট প্লেজার দেওয়া, তাহলে এদের সাথে মিটার লাগালেই কি তাহলে তারা পয়েমে রূপান্তরিত হয়ে যাবে? এই কথার উত্তরে কোল্ডিস বলছেন কি, দেখো, রিপ্লাইজ দ্যাট ইফ মিটার ইজ সুপারএডেড দ্য আদার পার্টস অফ দ্য কম্পোজিশন অলসো মাস্ট হারমোনাইজ উইথ ইট। হ্যাঁ, তাহলে যে আমরা যদি শুধু মিটারই যুক্ত করি তাহলে নভেল বা রোমান্সের অন্যান্য বিষয়গুলো এর সাথে মানিয়ে যাবে। এবং কি হবে, দ্য রেকারেন্স অফ অ্যাকসেন্ট অ্যান্ড সাউন্ড হুইচ ইজ দ্য এসেন্স অফ মিটার direct attention to each part of the composition separately, and in order to deserve the name of a poem each part must be so arranged as to justify attention. অতএব অটোমেটিক ওই নভেলগুলোকে আমরা মিটার ইউজ করার মাধ্যমে, তাহলে মিটারকে সুপার এডিট করার মাধ্যমে আমরা সেগুলোকেও কি করতে পারি, এমনভাবে অ্যারেঞ্জ করতে পারি যে সেগুলোকে আমরা পয়েমের নামে চালিয়ে নিতে পারি। তাহলে পয়েমের সঙ্গে কি দেখো, অতএব আ পয়েম দেয়ারফর মে বি ডিফাইন্ড অ্যাজ আ ক্লাস অফ কম্পোজিশন which is opposed to work of science in proposing for immediate object pleasure not truth. তাহলে পয়েমের কাজ কি, ট্রুথ দেওয়া না প্লেজার দেওয়া, বলো? প্লেজার প্লেজার দেওয়া। দাও। তাহলে এটা হচ্ছে ব্যাপার যে পোয়েম দেয়ারফর মে বি ডিফাইন্ড অ্যাজ আ ক্লাস অফ কম্পোজিশন। তাহলে এটা এমন এক ধরনের রাইটিং হুইচ ইজ সাপোজ টু ওয়ার্কস অফ সায়েন্স ইন প্রপোজিং ফর ইটস ইমিডিয়েট অবজেক্ট, মানে সরি অপোজড, হ্যাঁ, হুইচ ইজ অপোজড, আমি প্রপোজ বলছি তাই বলছি না কেন, হ্যাঁ, তাহলে হুইচ ইজ অপোজ টু ওয়ার্কস অফ সায়েন্স। তাহলে পোয়েম হচ্ছে সায়েন্সের পুরো বিপরীত। কিসের ক্ষেত্রে? ইন প্রপোজিং ফর ইটস ইমিডিয়েট অবজেক্ট, তাই তো, তার ইমিডিয়েট অবজেক্টটা কি সেটা প্রপোজ করার ক্ষেত্রে। তাহলে পোয়েমের ইমিডিয়েট অবজেক্ট হচ্ছে প্লেজার নট ট্রুথ। আর সায়েন্স আর হিস্ট্রির কি বলতো, সায়েন্স আর হিস্ট্রির ইমিডিয়েট পারপাস কি, ট্রুথ। অতএব দেখো এই থিওরিগুলো সব একই ধরনের। হ্যাঁ, ইট ইজ ডিস্টিংগুইশ ফ্রম প্রোজ কম্পোজিশন হুজ ইমিডিয়েট পারপাস ইজ টু গিভ প্লেজার ইন দ্য ইম্পর্টেন্ট রেসপেক্ট দ্যাট দ্য প্রোপোজ ডিলাইট টু বি ইয়েল্ডেড বাই দ্য হোল ইজ ইন কনভিয়েন্স উইথ দ্য প্লেজার হুইচ ইজ পার্ট ইজ ডিস্টিংক্টলি ক্যালকুলেটেড টু প্রোভাইড। মানে ওই একই কথা, যে ইট ইজ ডিস্টিংগুইশ ফ্রম প্রোজ। তাহলে পোয়েমকে আমরা প্রোজ থেকে একটু ডিস্টিংগুইশ করছি, আলাদা করছি। কোন দিক থেকে? প্রোজ কম্পোজিশন থেকে। হুজ ইমিডিয়েট পারপাস ইজ টু গিভ প্লেজার, তারও পারপাস হচ্ছে কি, প্লেজার দেওয়া। তাহলে প্রোজের পারপাসও হচ্ছে প্লেজার দেওয়া, পোয়েমের পারপাসও হচ্ছে প্লেজার দেওয়া, কিন্তু অল্প একটু ছোট পার্থক্য রয়েছে। দেখো, এটা হচ্ছে ইট ইজ ইন দেখো কনসোনেন্স উইথ দ্য প্লেজার হুইচ ইজ পার্ট ইজ ডিস্টিংক্টলি ক্যালকুলেটেড টু প্রোভাইড। ইট মিনস দ্য পোয়েম ইজ অ্যান অর্গানিক হোল ইন হুইচ দ্য ভেরিয়াস পার্ট ওয়ার্ক ইন হারমোনি টু প্রোভাইড দ্যাট প্লেজার হুইচ ইজ সিমিলার টু পোয়েট্রি। অতএব পোয়েমের ক্ষেত্রে ব্যাপার হলো যে পুরো পোয়েমটাই কি করে, সঙ্গবদ্ধ হয়। হারমোনি মানে কি, বিভিন্ন পার্টগুলো একটা সঙ্গবদ্ধতায় আসে এবং তার মাধ্যম দিয়ে তারা কি করে, প্লেজার দেয়। কারণ তারা মিটার ইউজ করার মাধ্যমে যে রাইম তৈরি হচ্ছে বা যে মিউজিক্যালিটি তৈরি হচ্ছে, তার মাধ্যম দিয়ে এই প্লেজারটা আরও বেশি ত্বরান্বিত হয়। কিন্তু প্রোজে আর এটা হয় না। বলছে ফিলোসফিক্যাল ক্রিটিক্স অফ অল এজেস অ্যান্ড কান্ট্রিজ আর অ্যাট ওয়ান ইন ডিনাইং দ্য নেম অফ আ পোয়েম টু সাচ মেট্রিক্যাল কম্পোজিশন হোয়ার সিঙ্গেল লাইন্স আর সো স্ট্রাইকিং দ্যাট দে ক্যান বি ডিট্যাচড ফ্রম দ্য হোল অ্যান্ড এনজয়েড সেপারেটলি। কিন্তু ফিলোসফিক্যাল ক্রিটিকরা সকল বয়সের বা সকল দেশের একটা বিষয়ে তারা ডিনাই করতেছে, সেটা হলো যে কোনো একটা মেট্রিক্যাল কম্পোজিশনে যদি মাত্র কিছু সিঙ্গেল লাইন থাকে, দেখো হোয়ার সিঙ্গেল লাইন্স আর সো স্ট্রাইকিং,
যে খুবই আকর্ষণীয় কিছু সিঙ্গেল লাইন আছে যেগুলোকে যদি আমরা মূল লেখা থেকে আলাদা করে ফেলি, দেখো ক্যান বি ডিট্যাচ ফ্রম দ্য হোল অ্যান্ড এনজয়েড সেপারেটলি, এবং সেই লাইনগুলোকে কবিতার ভিতরে না রেখে আলাদা করে নিয়ে যদি আমরা সেগুলোর ভিতর থেকে কি পাই, এনজয় করি, তাই তো, প্লেজার পাই, তাহলে সেগুলোকে তারা কবিতা বলতে অস্বীকার করছে। দেখো, অ্যান্ড হোয়ার দ্য পার্টস আর সো আনডিস্টিংগুইশ দ্যাট দ্য রিডার ক্যান র্যাপিডলি গ্ল্যান্স থ্রু দ্য হোল অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইটস জেনারেল পারপার্ট উইদাউট পেইং অ্যাটেনশন টু অ্যান্ড এনজয়িং দ্য বিউটি অফ দ্য সেপারেট পার্টস। মানে এই ক্ষেত্রে বলছে, দেখো দে অ্যাট ওয়ান মানে কি, কান্ট্রিজ আর অ্যাট ওয়ান মানে একত্রিত বা একমত দিয়েছে যে আমরা কি করতে, ইন ডিনাইং দ্য নেম অফ আ পয়েম টু সাস মেট্রিক্যাল কম্পোজিশন, তাহলে সেই সকল কম্পোজিশনকে তারা কবিতার নাম দিতে অস্বীকার করছে যেখানে হোয়ার সিঙ্গেল লাইনস আর সো স্ট্রাইকিং, যেখানে মাত্র কিছু কিছু লাইন আছে যেগুলো খুবই আকর্ষণীয় এবং তাদেরকে মূল কবিতা থেকে তুলে এনে আমরা সেপারেটলি এনজয় করতে পারি। অথবা হোয়ার দ্য পার্টস আর সো আনডিস্টিংগুইশ, অথবা এমনও হতে পারে যেখানে কবিতার পার্টগুলো কি আনডিস্টিংগুইশ, সেগুলোকে আলাদা করা যাচ্ছে না যে কোনগুলো আকর্ষণীয়, সেখানে রিডারেরা শুধুমাত্র দ্রুত চোখ বুলিয়ে গিয়ে কি করতে পারে, চোখ বুলিয়ে যেতে পারে এবং আন্ডারস্ট্যান্ড ইটস জেনারেল পারপার্ট মানে কি, উদ্দেশ্য বা কি বলতে যাচ্ছেন, উইদাউট পেইং অ্যাটেনশন টু অ্যান্ড এনজয়িং দ্য বিউটি অফ সেপারেট পার্ট, মানে তারা সেপারেট পার্টে বা অন্যান্য বিষয়গুলিকে আলাদা করে পে অ্যাটেনশন না করে, ঠিক আছে, মানে অ্যাটেনশন পে না করেই তারা যদি জাস্ট একবার চোখ বুলিয়ে নিয়েই যে তাদের সাধারণ উদ্দেশ্যটা যদি বুঝতে পারে এই কবিতার, তাহলে সেগুলোকেও তারা কি করছে, কবিতা বলে নাম দিতে অস্বীকার করছে। ঠিক আছে, মানে তারা কবিতা বলতে চাচ্ছেন না। কিন্তু এসটি গোল্ডিজের মতে কি, যে মোটামুটি যেগুলো আমাদেরকে কি করবে, প্লেজার দিবে নাকি, হ্যাঁ প্লেজার দান করবে, এবং বিশেষ করে তার সাথে কি থাকবে বলো, মিটার ইউজ করার মাধ্যমে একটা হারমোনিয়াস হোল তৈরি হবে, হ্যাঁ, যে পুরো কবিতাটা একটা অংশ হিসেবে কাজ করবে, তাকে তিনি কি বলতে যাচ্ছেন বলো, পয়েম। পয়েম বলতে যাচ্ছেন, তাই তো। এবার বলছে কামিং টু দ্য কনসিডারেশন অফ পোয়েট্রি, এবার পোয়েট্রি বিষয় বলতে গেলে অ্যাজ ডিস্টিংগুইশ ফ্রম আ পয়েম, তাহলে পয়েম থেকে আলাদা করে যদি আমরা পোয়েট্রিকে বুঝতে চাই, Coleridge points out that poetry may be found at its best and sublimest in works which employ no metrical language, অতএব তাহলে পয়েম বলতে চাচ্ছেন সেগুলো যেখানে মেট্রিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় এবং যেখানে আমাদের ইমিডিয়েট পারপাস থাকে হচ্ছে প্লেজার পাওয়া। কিন্তু কোল্ডিজ বলতে চাচ্ছেন যে সেইগুলোকে দেখো, পোয়েট্রি মে বি ফাউন্ড অ্যাট ইটস বেস্ট অ্যান্ড সাবলিমেস্ট ইন ওয়ার্কস, তাহলে সেই ধরনের পয়েম যেগুলো হবে সবচেয়ে বেস্ট এবং সাবলাইম, এবং যার ভিতরে আমরা কোনো মেট্রিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করবো না। দেখো বলছে, হ্যাঁ, হুইচ এমপ্লয় নো মেট্রিক্যাল ল্যাঙ্গুয়েজ, যেমন ধরো দ্য প্রোজ অফ প্লেটো অর অফ জেরেমি টেইলর অর দ্য প্রফেটিক বুকস ইন দ্য বাইবেল আর দ্য ইলাস্ট্রেশন অফ সাস পোয়েট্রি, এগুলো হচ্ছে কি ওরকম পোয়েট্রির এক একটা উদাহরণ, হুইচ অ্যাট ওয়ান্স কাম টু দ্য মাইন্ড, যেগুলো আমাদের মনে চলে আসতেছে। এইগুলো পয়েমের মতো মিটার নেই এবং এদের উদ্দেশ্যও কিন্তু এরকম প্লেজার দেওয়া নয়। ঠিক আছে, তো এখানে কি করা, ট্রুথ বহন করা। এই যে বিবলিক্যাল যে ব্যাপারগুলো বলা হচ্ছে, বাইবেলের ব্যাপার কি শুধু প্লেজার দেওয়া নাকি সত্যকে উপস্থাপন করা, বলো তো। সত্যকে উপস্থাপন। তাই বলছে, বাট টু ডিফাইন পোয়েট্রি মিনস টু কনসিডার দ্য নেচার অ্যান্ড ফাংশনস অফ দ্য পোয়েট ইটস ক্রিয়েটর। দেখো, দ্য পোয়েট অ্যাট হিজ বেস্ট কলস ফোর্থ অল পাওয়ার্স অফ দ্য সোল ইন্টু অ্যাক্টিভিটি, is in proposition to its worth and dignity by virtue of its imagination, which is a synthetic and magical power. দেখো, তাহলে সিনথেটিক অ্যান্ড ম্যাজিক্যাল পাওয়ার বলা হচ্ছে কাকে, ইমাজিনেশনকে, যেটার মাধ্যমে কি করে, হি হারমোনাইজেস অ্যান্ড ব্লেন্ডস টুগেদার ভেরিয়াস এলিমেন্টস অ্যান্ড দাস ডিফিউজ আ টোন অ্যান্ড স্পিরিট অফ ইউনিটি ওভার দ্য হোল। তার মানে তিনি কি করেন, তার সেই ইমাজিনেশনের মাধ্যমে বিভিন্ন এলিমেন্টগুলোকে একত্রিত করেন, হারমোনাইজ করেন, এবং তারপর তিনি একটা টোন আর স্পিরিট অফ ইউনিটি দান করেন পুরোটার উপর। This creative power is first put in action by will and understanding and operates under their gentle and unnoticed control like a horse which lose reins. It manifests itself most clearly in the balance and reconciliation of opposite or divergent qualities such as sameness with difference. দেখো খেয়াল করো, এখন অপোজিট বিষয়গুলোর সাথে এমনভাবে মিলে যাবে। দেখো, হ্যাঁ, বলছে কি যে ইট ম্যানিফেস্ট ইটসেলফ মোস্ট ক্লিয়ারলি ইন দ্য ব্যালেন্স অর রিকনসিলিয়েশন অফ অপোজিট অর ডাইভার্জেন্ট কোয়ালিটিস। তাহলে সেমনেস উইথ ডিফারেন্স, তাহলে ডিফারেন্সও থাকবে কিন্তু তাদের ভিতরে পার্থক্যও থাকবে, সরি মানে সিমিলারিটিও থাকবে বা সেমনেস থাকবে। দ্য জেনারেল উইথ দ্য কনক্রিট, সাধারণ বিষয়ের সাথে স্পেসিফিক বিষয়কে যুক্ত করা হবে। দ্য আইডিয়া উইথ দ্য ইমেজও থাকবে, অ্যাবস্ট্রাক্ট আইডিয়াও থাকবে। দ্য ইন্ডিভিজুয়াল উইথ দ্য রিপ্রেজেন্টেটিভ, একত্রিত একক একক বিষয়গুলোও থাকবে, অথবা
রিপ্রেজেন্টেটিভ হিসাবে পুরো বিষয়কে রিপ্রেজেন্ট করতে পারে এমন কোনো হোল বিষয়ও থাকবে। নোভেলটি অ্যান্ড ফ্রেশনেস থাকবে উইথ ওল্ড অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্ট। আনইউজুয়াল ইমোশন থাকবে, তাই তো, ইমোশনাল এক্সাইটমেন্ট থাকবে উইথ স্ট্রিক্ট অর্ডার অ্যান্ড ডিসিপ্লিন। তার মানে যেখানে স্ট্রিক্টনেসও থাকবে, ইমোশনাল এক্সাইটমেন্টও থাকবে। স্ট্রং অ্যান্ড ভিহিমেন্ট প্যাশন উইথ ভিজিল্যান্ট জাজমেন্ট অ্যান্ড আনফ্ল্যাগিং সেলফ পজেশন। মানে এগুলো বোঝাটা একটু জটিল, মানে এই থিওরি বুঝতে গেলে কি হয়, একটু ঝামেলা হচ্ছে যে এরা যে সেন্সটা, যে লেভেলটা বোঝাতে যাচ্ছে, সেই লেভেল পর্যন্ত আমাদের অধিকাংশ স্টুডেন্টের চিন্তা করার ক্ষমতা নাই। এটা হচ্ছে একটা বড় সমস্যা। এরা হুড়ার করে বলে যাচ্ছে, কিন্তু আমরা তো ওই পর্যায়ে পৌঁছাতেই পারবো না চিন্তা ভাবনা। পারবো বলো? আমরা তো আজ পর্যন্ত একটা কবিতা লিখতে পারিনি, পারবো? পারছি না বলো? স্যার। তাহলে এদের কথা আমরা বুঝবো কেমন করে? এদের কথা বুঝতে হলে তো ওদের লেভেলে যেতে হবে আমাকে। আমরা একটা সিম্পল একটা ছড়া লিখতে পারি না ঠিক মতো, হ্যাঁ? আর তাদের এই সকল থিওরি বোঝা কি এত সোজা যে আসলে কি বোঝা যাচ্ছে? আমরা চোখ বন্ধ করে পড়ে যাচ্ছি, পরীক্ষার হলে প্রশ্ন কমন আসছে, আমরা লিখে আসতেছি, এইটুকুই। তাছাড়া এরা যা বলতে যাচ্ছে এই বিষয়গুলো অনেক গভীর বিষয়, হ্যাঁ। এগুলোই এরকমভাবে পড়তে হবে আর ওয়ার্ড ফিওয়ার্ড ধরে মুখস্থ করে দিয়ে আসতে হবে, কিছু করার নাই। এগুলোকে বোঝাতে হলে এগুলো নিয়ে এখন স্টাডি করতে হবে, বুঝতে হবে, হ্যাঁ। কয়েকটা মানে কি 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 বলবো, সেই মানে কি প্র্যাকটিক্যাল ওয়ার্ক করতে হবে যেগুলোকে আমরা বোঝাতে যাচ্ছি। তাছাড়া থিওরি বোঝা এত সোজা না, হ্যাঁ। আর এই সকল দিয়ে রাখছে আমাদের মতো সব মানে কি বল, যাদের ব্রেনে এখনো কবিতা ঢুকেনি, হ্যাঁ, কাব্যিক সেন্স ঢুকেনি, তাদেরকে দিয়ে এগুলো বোঝানো সম্ভব আমাদের, বলো? তো আমরা পারবো এগুলো বুঝতে এত সোজা? তো যাই হোক, এখানে যা যা বলতে চাইলে এগুলো জাস্ট এভাবে পয়েন্ট আকারে নিয়ে নিবা, যে পোয়েট্রি আর পোয়েমের মধ্যে পার্থক্য বোঝাতে যাচ্ছে, বোঝাতে গিয়ে কি গভীর বিষয়ে আলোচনা করছে যা আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে অধিকাংশ, নাকি? হ্যাঁ, মাথার ভিতর কি ঢুকতেছে না মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে? বলো। স্যার এই পার্টে একটু বের হয়ে উপর দিয়ে কিছু যাচ্ছে উপর দিয়ে। হ্যাঁ, উপর দিয়ে যাবে, কিছু তার করার নেই। মাথায় ঢুকে বের হয়ে যাচ্ছে। ওই জন্য বারবার পড়ে ওই যতটুকু মুখ প্রশ্নের উত্তরে আসবে সেটুকু পরে ছেড়ে দিবা, কিছু করার নেই। এই অল্প সময়ে তাও আবার সামারি পরে যদি বোঝা যায় তাহলে তো ভালোই হইতো। তো যাই হোক, অত গভীরে যাওয়ার কিছু নাই। তো এখানে কিছু বলতে চেয়েছে যে পোয়েট্রি হতে হলে তার কিছু মানে বিশেষ এলিমেন্টগুলো থাকবে, এবং মানে পয়েমের থেকে পোয়েট্রির পাওয়ারটা একটু বেশি হবে, ঠিক আছে তো? এবং এখানে বিপরীতধর্মী জিনিসগুলো একসাথে মিলিত হবে, ব্যাপারটা এরকম। মানে এত এর পাওয়ার বা এত বেশি কন্ট্রোল থাকবে যে সেখানে বিপরীতধর্মী বিষয়গুলোকে একসাথে রিপ্রেজেন্ট করা হবে। এই যে বলতে থাকে, হ্যাঁ, দ্য ইট ম্যানিফেস্ট ইটসেলফ, মানে পোয়েট্রি নিজেকে এমনভাবে ম্যানিফেস্ট করতে পারে যে নিজে নিজেই এ প্রকাশ পায়। কিভাবে? ক্লিয়ারলি ইন দ্য ব্যালেন্স অ্যান্ড রিকনসিলিয়েশন অফ অপোজিট অর ডাইভার্জেন্ট কোয়ালিটিস সাচ অ্যাজ সেমনেস উইথ ডিফারেন্স। যেমন ডিফারেন্স আর সেম দুটা ভিন্ন জিনিস, কিন্তু তারপরেও সেটা ওখানে থাকবে। জেনারেল উইথ দ্য কনক্রিট, দ্য আইডিয়া উইথ দ্য ইমেজ, ইন্ডিভিজুয়াল উইথ দ্য রিপ্রেজেন্টেটিভ, নভেলটি উইথ অ্যান্ড ফ্রেশনেস উইথ ওল্ড অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্ট। দেখো, হ্যাঁ, যে ওল্ড জিনিসও থাকবে, ফ্যামিলিয়ার জিনিসও থাকবে, তেমনি নতুন এবং ফ্রেশ জিনিসের সাথে রিলেটেড থাকবে। আনইউজুয়াল ইমোশনাল এক্সাইটমেন্টও থাকবে, সেখানে স্ট্রিক্ট অর্ডার অ্যান্ড ডিসিপ্লিনও থাকবে। স্ট্রং অ্যান্ড ভিহিমেন্ট প্যাশনও থাকবে উইথ ভিজিল্যান্ট, দেখো, জাজমেন্ট অ্যান্ড আনফ্ল্যাগিং সেলফ পজিশন। সব কিছু একসাথে ব্লেন্ড করা যাবে। দিস এমফেটিক পাওয়ার ব্লেন্ডস দ্য ন্যাচারাল অ্যান্ড দ্য আর্টিফিশিয়াল, দ্য ম্যানার অ্যান্ড মেটার, অ্যান্ড আওয়ার অ্যাডমাইরেশন ফর দ্য পয়েট উইথ আওয়ার সিম্প্যাথি ফ্রম দ্য পয়েম। মানে সব কিছু এর ভিতরে থাকবে। ইন শর্ট, ইট হ্যাজ অল দ্য অ্যাট্রিবিউটস অফ দ্য সোল হুইচ স্যার জন ডেভিস হ্যাজ স্পেসিফাইড ইন ওয়ান অফ হিস পয়েমস। এখন জন ডেভিসকে তার পয়েম কি ছিল কিছুই বুঝি না, আন্দাজে দিয়ে গেল, আমরা বুঝলাম, হ্যাঁ, না বলে আমরা মোটামুটি হ্যাঁ জয় যুক্ত করে দিলাম, ভালো। It transforms all gross bodies into own spiritual essence, abstract universal substance from individual states, who is infested with local habitations and names win our sympathy and as sensible from. দেখো কি এই পর্যন্ত এই কথাগুলো কি একটাও কি ক্লিয়ার হলো আমাদের কাছে? বলো কি বলতে চাইলো? এখন একটা উদাহরণ দিল যে আমরা আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড এই কবিতাতে যেমনটা পেয়েছি আমরা এখানে তেমনটাই পাচ্ছি। কিন্তু তুমি কোনদিন আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড পয়েমটা পড়োনি, তাহলে আমরা কি বুঝতে পারবো যে আসলে কি বোঝানো হলো? বলো, পারবো? না স্যার। তাহলে তো বুঝতে পারবে না। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে কি ওই যে ওই লেভেলের ক্রিটিক্সদের জন্য ওই লেভেলের, আর আমাদেরকে দিয়ে রাখছে যারা আমরা এখনো একটা কবিতা পড়ে ঠিক মতো বুঝতে পারি না, তাদের জন্য দিয়ে রাখছে এগুলো। তাহলে এগুলো কি এত সোজা হবে? Coleridge concludes rather abruptly that good sense is the body of poetic genius. তাহলে গুড সেন্স কি? বলো। বলছে গুড সেন্স হচ্ছে পোয়েটিক জিনিয়াসের বডি। হ্যাঁ, আমরা বুঝে নিলাম
হ্যাঁ গুড সেন্স হলো পয়েটিক জিনিয়াসের বডি, তাহলে পয়েটিক জিনিয়াসই বাকি আর গুড সেন্সই বাকি, তাই না? এখন গুড সেন্স বলতে কি, কোন লেভেলটাকে বোঝাচ্ছে, আমাদের সেন্সের কোন লেভেলটাকে আমরা গুড সেন্স বলবো আসলে? তারপর যে ফ্যান্সি ইটস ইটার্নাল ড্রেস, তাই খেয়াল করো, তাই বলছে কি গুড সেন্স ইজ দ্য বডি অফ পয়েটিক জিনিয়াস, ফ্যান্সি হচ্ছে এর ড্রেস, মোশন হচ্ছে ইটস লিভিং প্রিন্সিপাল, অ্যান্ড ইমাজিনেশন দ্য সোল হুইচ ইজ ডিফিউজ থ্রু দ্য হোল। আর ইমাজিনেশনটা হচ্ছে সোলের মতো, যেটা পুরো কবিতার ভিতরে অবস্থান করে, হুইচ অ্যানিমেটস ইচ পার্ট অ্যান্ড ফর্মস অল ইন্টু ওয়ান গ্রেসফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট হোল। এবং তাহলে কি বলছে যে পুরো ইমাজিনেশনটা সোল হিসাবে পুরো কবিতার ভিতরে ডিফিউজ থাকে বা অবস্থান করে, এবং ইচ পার্টকে অ্যানিমেট করে, দেখো অ্যানিমেট করে অ্যান্ড ফর্মস অল ইন্টু ওয়ান, এবং প্রত্যেকটা পার্টকে মিলে একটা ইউনিটি গঠন করে, কি দিয়ে? গ্রেসফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট হোল তৈরি করার মাধ্যমে। দেখো তাহলে এখানে এইভাবে আমরা কি বুঝলাম বলো, কিছু বোঝা গেল এখানে? স্যার এখানে বুঝছি না তেমন। যা বুঝেছো ওইটুকুই বুঝো, যা বোঝনি তা মাথা থেকে বের করে দাও, ঠিক আছে? এখানে যেভাবে যেভাবে দেখলা সেভাবেই, যদি পড়ার ইচ্ছা থাকে পরীক্ষা দেওয়া থাকে তাহলে দিয়ে দিবা, না হলে এটাকে মাথা বার করে নিবা, ঠিক আছে? তো মাথা বার করে ফেলবা, মাথা ঢোকানোর কোনো দরকার নেই। কারণ বললাম যে হাই লেভেলের হিসাব পাতি, হাই লেভেলের চিন্তা ভাবনা, এগুলো বুঝতে হলে আমাদের এখন ওই পয়েটিক লেভেলের চিন্তা ভাবনা করতে হবে। গুড সেন্স কি সেটাই বুঝলাম না, শুধু বুঝলাম হ্যাঁ গুড সেন্স এর মিনিং হলো এই, কিন্তু গুড সেন্স বলতে তিনি কি বলতে যাচ্ছেন সেই সেন্সটা আমাদেরকে ওখানে ক্লিয়ার করতে হবে। আচ্ছা তাহলে আজকে এখানে রাখবো আমি, আর আমিও বেশি ইয়া করবো না আজকে, যা যতটুকু পড়লাম ওটাকে তোমরা একটু রিভিশন দিবা বাসায়, ঠিক আছে? এবং প্রশ্নের সাথে যতটুকু দরকার আছে ততটুকু পড়বে, বাকিগুলো বাদ দিয়ে দিবা। এরপর আগামী দিন আমরা চ্যাপ্টার 17 যেটা আছে, এটা 17 তো নাকি? জি স্যার। স্যার এখানে মোটামুটি জি স্যার। মানে ওই দ্বিতীয় যে চ্যাপ্টারটা পোয়েট্রি এবং পয়েমের যে আলোচনাটা, সেই জায়গায় এমনভাবে গজামেজা করে দিয়েছে যেগুলো মোটামুটি বোঝার জন্য টেক্সটটা পড়া লাগবে। হ্যাঁ, টেক্সটটা পড়লে আর একটু বিস্তারিত দেওয়া আছে, ওখানে ইজি হবে, ক্লিয়ার হবে, না হলে সামারি পড়ে ওই জায়গাটা অত সোজা করে বোঝা মুশকিল। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। টেক্সট বিষয়গুলো আরও বিস্তারিত থাকে, যেহেতু এক্সাম্পল দেওয়া থাকে, টেক্সটটা পড়ার পর সামারি পড়লে এটা বুঝতে আমাদের সাহায্য করে। কিন্তু যেহেতু টেক্সটটা পড়ি না, ওই জন্য ওই জায়গাটা আমাদের কিন্তু মানে জাস্ট মূল মূল কথাগুলো শর্ট বলে গেছে, কিন্তু ওইগুলো দিয়ে কি বোঝাতে চাচ্ছে বা কি বোঝানো হচ্ছে, এই জায়গাগুলো ক্লিয়ার হওয়া কঠিন হয়ে যাবে। হুম, আচ্ছা স্যার যারা নিউ থার্ড ইয়ার তারা কি আরেকটু টাইম পাবে আমাদের থেকে বেশি? কারা কারা? যারা নিউ থার্ড ইয়ার নাকি তাদের কোর্স আমাদের মতো 9 মাসে শেষ হয়ে যাবে? এখন স্যার তোমাদের, বলতে চাচ্ছি হ্যাঁ বলো। হুম, যারা নিউ থার্ড ইয়ার তারাও কি আমাদের মতো সময় কম পাবে নাকি আরো বেশি পাবে? সময় যখন কমেছে তখন সময় তো কম পাবেই। হুম, সময় তো কম পাবেই, এখন ওটা তো কনজেস্ট করা হচ্ছে, তাই না? হুম, এখন আর স্যার ফোর্থ ইয়ারের পরীক্ষা হবে কোন মাসে? সেটা তো বলা যাচ্ছে না, ওদের তো এখন মোটামুটি 5-6 মাস চলছে, তাতে দেখা যাচ্ছে আগামী, এরপরে তো তোমাদের থার্ড ইয়ারের পরেই তো মোটামুটি কাদের মাস্টার্সের সম্ভবত নাকি? জি স্যার। মাস্টার্সের না ফোর্থ ইয়ারে যা হোক ইয়া হবে, এই তাতে মোটামুটি ওরা এখনো 4 মাস পাবে, 4-5 মাস পাবে। হ্যাঁ, তারপরে বলা যাচ্ছে না, জাতীয় বিশ্ববিদ্যালয়কে ইয়া করা যাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, বিশ্বাসই হয় না স্যার আর। হুম, অতএব এগুলো বলা মুশকিল হয়ে যাবে, যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে প্রেডিক্ট করা খুব কঠিন, যে কখন কি করে বসে। হ্যাঁ, কারণ আমাদের সমস্যা তো ওটা না, আমাদের সমস্যা হচ্ছে আমরা আমাদের কাজ করে যাবো, ব্যাপারটা এরকম, স্টুডেন্টের যা হলে হলো, না হলে না হলো, ওসব দেখার টাইম নেই আমাদের। হ্যাঁ, এই খাইতে বসে প্লেট টেনে নিতে পারি, সমস্যা না, ঠিক আছে? তো তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত রাখলাম, সবাই ভালো থাকো। ওকে, স্যার আমাদের প্রশ্নের সমস্যা ছিল স্যার, দা দাসের প্রশ্নে বুঝলাম না, বলো। হ্যাঁ, একটা প্রশ্ন সমস্যা ছিল, জয়েন করছেন দা দাসের মালফি ওটা। ডাচেস অফ মালফির কি পুরো কোশ্চেনের সমস্যা ছিল? স্যার একটু সেন্স বুঝতে স্যার। বুঝি নাই।
সেন্সের সমস্যা হয়েছে স্যার, এই কোশ্চেনটা একটু জান আপনি। আচ্ছা বলো তোমার কি সেন্সের সমস্যা হচ্ছে দেখি। কত নম্বর কোশ্চেনে? স্যার ব্রড কোশ্চেন, ব্রড। হ্যাঁ, তা সেটা কত নম্বর? স্যার সম্ভবত 4 নম্বর শেষের দিকে। স্যার এই যে হ্যাঁ এটা, যে কেন বুজুলাকে মেকিয়াভেলিয়ান ভিলেন বলা হয়েছে এটা। ম্যাকিয়াভেলিকে চেনো তুমি? হ্যাঁ স্যার চিনি তো, পলিটিক্যাল একজন লিডার। হ্যাঁ, তার 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 তত্ত্ব কি বলো? তোমাকে যদি বলি তুমি তো একটা মির্জাফর, স্যার তোমাকে যদি বলি তুমি তো একটা মির্জাফর, তা তুমি কি মাইন্ড করবা না খুশি হবা? স্যার মাইন্ড করবো, কেন মাইন্ড করবা? কারণ মির্জাফর বিশ্বাসঘাতকতা করছে এই জন্য। আমি তো তোমাকে বিশ্বাসঘাতকতা বলিনি, আমি তোমাকে মির্জাফর বলেছি। স্যার নামটার সাথে জড়িত আছে নাকি হ্যাঁ, তাহলে ওইরকম বিশ্বাসঘাতকতা? ওইরকম মেকিয়াভেলিকে তুমি চিনলা ঠিক আছে, কিন্তু মেকিয়াভেলি কে, কেমন, তার চরিত্র কেমন, সে কি বলতে যাচ্ছে বলো? ম্যাকিয়াভেলির থিওরি কি সেটা যদি না জানো তাহলে কি তুমি বুঝবা বলো? আচ্ছা এটা একটু বুঝাই দেন। হ্যাঁ, একটু মিউট রাখো, একটু মিউট রাখো। কেউ মনে হয় খাচ্ছ না মারামারি করতেছো, বুঝলাম না, সাউন্ড আসছে কে? হুম, মারামারি করতেছো নাকি? আচ্ছা, দেখো ম্যাকিয়াভেলির শর্ত হলো তার তত্ত্বটাকে বোঝো। তিনি একদম প্র্যাকটিক্যাল কথাবার্তা মানে বলেছেন। মানুষ কি ভালো না খারাপ তোমার মতে বলো? মানুষ ভালো না খারাপ? খারাপ, খারাপ খারাপ। স্যার ভালো এবং খারাপ দুটোই আছে। কে বললো মানুষ তো খারাপ? আমি তো ভালো দেখি না এখনো পর্যন্ত। স্যার আমি করাপশনটাই বেশি, খারাপ আমি বেশি। প্রধানত মানুষকে এখনো ভালো দেখি নাই, কারণ যাকে আমি ভালো ভেবেছি সেই আমার সুযোগ বুঝে কোপ মারে দিছে। ঠিক আছে তো? অতএব মানুষকে তো ভালো ভাবা যায় না। অতএব যদি একজন, মনে করো এখন যদি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস বলে মানুষ তো ভালো, তো সমস্যা নেই, আমার পুলিশ টুলিশ আমি তুলে নিলাম। আর্মি বিডিআর বলে আমার দেশে অতটা রেখে লাভ নাই, কারণ আমার দেশের মানুষ সব ভালো। দেশ কি ভালো চলবে বলো? হুম, চলবে না স্যার। চলবে বলো? শুধু না আজকে স্যার। রাতে যদি ঘোষণা দেওয়া না হয়, স্যার। মনে করো আজকে রাতে এই এখনই ঘোষণা দেওয়া হলো যে আমি এখন 10টা 20-এ ঘোষণা দিব যে আজ থেকে পুলিশ অফিস সব বন্ধ, সবাই যার যার বাড়িতে ফিরে যাও। কয় মিনিট সময় লাগবে মারামারি হতে বা চিন্তাই হতে? কয় মিনিট টাইম লাগবে? স্যার আগামী দিন দেশের জনসংখ্যা অর্ধেক কমে যাবে। আগামী দিন যাওয়া লাগবে না, আগামী 2-3 মিনিটের মধ্যে দোকানপাট ভাঙাভাঙি শুরু হয়ে যাবে। হবে কি না বলো? জি জি স্যার। স্যার। জি স্যার হবে। হ্যাঁ, তাই মেকেভিলির কথা হলো যে মানুষ হলো শয়তানের শয়তান। বুঝতে পেরেছো? একে ভায়োলেন্স বা ফেয়ার ছাড়া এখানে নিয়ন্ত্রণ করা যাবে না। অতএব যদি একজন ভালো শাসক হতে হয় তাহলে তাকে এদেরকে কঠিনভাবে নিয়ন্ত্রণ করতে হবে, একদম পিটায়ে নিয়ন্ত্রণ করতে হবে। এখানে নীতি নৈতিকতার কোনো মূল্য নেই। ঠিক আছে তো? নীতি নৈতিকতা দিয়ে দেশ চালানো যাবে না। রাজনীতি আর ধর্ম আলাদা জিনিস, ধর্ম দিয়ে রাজনীতি চলবে না তার মতে। দেখো এই যে বলছে হি সেপারেটেড পলিটিক্স ফ্রম রিলিজিয়ন। ঠিক আছে তো? যে তার কথা হলো কি বলছে, দেখো মেকিয়াভেলি থিওরি অফেন কল্ড মেকিয়াভেলিজম ইজ পলিটিক্যাল রিয়েলিজম, যেটা ফোকাসিং অন অ্যাকুয়ারিং অ্যান্ড মেনটেনিং পাওয়ার, আর্গুইং রুলার্স মাস্ট বি প্র্যাগম্যাটিক, প্রায়োরিটাইজিং স্টেট স্ট্যাবিলিটি ওভার ট্রেডিশনাল মোরালিটি। যে মানুষের মোরালিটি না ভেবে আমাকে রাজা বা রাজ্যের স্ট্যাবিলিটির উপর বেশি গুরুত্ব দিতে হবে। এর জন্য যদি 100 জনকে বাঁচাতে গিয়ে 5 জনকে খুন করে ফেলতে হয়, তো এই 5 জনকে খুন করে ফেলতে হবে একদম। 5 জনকে রাখারই দরকার নেই, কারণ এই 5 জন ওই বাকি 100 জনের সমস্যা তৈরি করতেছে। দেখে বলছে বাই ইউজিং অ্যানি মিনস, সেটা যে কোনো উপায় হতে পারে। সেটা হতে পারে ইনক্লুডিং ডিসিট, ফেয়ার অর ভায়োলেন্স ইফ নেসেসারি টু এনশিওর দ্য স্টেট সার্ভাইভাল। হ্যাঁ, তাহলে রাজ্যকে টিকিয়ে রাখতে হলে, রাজ্যের সমতা ঠিক রাখতে হলে, রাজ্যকে শাসন করতে হলে ঠিক মতো যে কোনো উপায়ে মোরালিটির উপরে গিয়ে আমাকে স্ট্যাবিলিটি ঠিক রাখার জন্য যেটা করা লাগবে আমাকে তাই করতে হবে। বুঝতে পারছো? বলতে কি এমন কি, দেখো ইট ইজ বেটার টু বি ফেয়ার দ্যান লাভড। এখানে ভালোবাসার থেকে ভয়টার মূল গুরুত্ব সবচেয়ে বেশি। ইফ ওয়ান ক্যানট বি বোথ, হ্যাঁ, যে দুটাই যেহেতু করা যাচ্ছে না, তাই তো, তাহলে হয় দেখো ভালোবাসার থেকে কোনটা বেশি গুরুত্বপূর্ণ রাজ্য পরিচালনায়? কোনটা? হুম, ভয় স্যার। ভয় দেখানোটা।
তা আমরা মোটামুটি ভয় দেখিয়েই তো চলছি। পুলিশ কি, পুলিশ আমাদেরকে হয়তো সরাসরি শাসন করছে না, কিন্তু পুলিশই কথাটাই আমাদের কাছে একটা ভয়ের কারণ। ভয়ের কারণ নেই বলো, এই জন্য জি স্যার। যে কিছু করলে যদি পুলিশে ধরে নিয়ে যায়, এই যে কথাটা, এর জন্যই পুলিশ যথেষ্ট। ঠিক আছে, তো পুলিশ আমাদের জন্য হয়তো সরাসরি উপকার একদম কিছুই করছে না, কিন্তু ইনডিরেক্টলি তারা আমাদের জন্য খুবই শান্তিপূর্ণ জীবন দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য ভয়, ভালোবাসার থেকে ভয় হচ্ছে রাজ্য পরিচালনার জন্য বা রাজ্যকে টিকে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। হি সেপারেটেড পলিটিক্স ফ্রম রিলিজিয়ন। হ্যাঁ, দেখো, ভিউইং ইট অ্যাজ এ সিকুলার আর্ট, তাহলে রাজনীতি হচ্ছে সিকুলার একটা আর্ট, হয় ইফেক্টিভ অ্যাকশন নট ইথিক্যাল পিউরিটি। দেখো, ইথিক্যাল পিউরিটি দিয়ে কখনোই সম্ভব না, কারণ মানুষকে তো পুরোপুরি পিওর বানানো যাবে না, তাহলে তুমি এটা চেষ্টা করতে যাবা কেন? এখানে ইফেক্টিভ অ্যাকশন দরকার, ডিফাইন্স আর সাকসেসফুল লিডার। তাহলে যে লিডারের ক্ষমতা আছে, পাওয়ার আছে, সেই রাষ্ট্র পরিচালনা করতে পারে, ধর্ম দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না তার মতে। মানে কি, তার মানে মূল কথা হলো, সেটা ডিসিটফুলনেস হোক আর মোরালিটি হোক, যে কোনো একটা ব্যাপার দিয়ে আমাকে আমার রাজ্য পরিচালনা করতে হবে। ঠিক আছে, বুঝা গেল? তাহলে আলটিমেটলি তিনি কি জি স্যার। নীতি নৈতিকতাকে কি গুরুত্ব দিলেন বলো? না। হ্যাঁ, তাহলে কোন বিষয়কে গুরুত্ব দিলেন? তিনি মেনলি গুরুত্ব দিলেন কি, কানিং, ম্যানিপুলেটিভ অ্যান্ড আনস্ক্রুপুলাস বিহেভিয়ার। তাহলে এই তিনটা বৈশিষ্ট্য কি আমাদের ওই ক্যারেক্টারের ভিতরে নাই? সে কি কানিং, জি আচ্ছা স্যার। স্যার। আচ্ছা, আছে আছে স্যার। ম্যানিপুলেটিভ না? সে ম্যানিপুলেট করছে না সবাইকে দিয়ে, নিজের স্বার্থ উদ্ধার করছে, জি স্যার। ভল্পনিকে পর্যন্ত সে ম্যানিপুলেট করছে শেষ জি পর্যন্ত। স্যার। এবং আনস্ক্রুপুলাস, সব কিছুতে অন্য ধরনের আচরণ, ঠকানোর আচরণ সব সময়। তাহলে এই বৈশিষ্ট্যগুলো ওর ভিতরে স্যার আছে এটা বলে তাকে ম্যাকিভেলিয়ান ভল্পনি বলা না হচ্ছে। স্যার। স্যার এটা তো বজলার ক্যারেক্টার, মস্কান না। হুম, ওই তো সবগুলোর ভিতরেই আছে। ঠিক আছে, তো ও সবগুলোর ভিতরেই আছে, আছে না? হুম, জি জি স্যার। স্যার। কানিংনেস প্রত্যেকটা নেগেটিভ ক্যারেক্টারের ভিতরে আছে। ঠিক আছে, মস্কা স্যার, বলো, বজলা কার্ড বলো, না থাকলে তারা বিলেনিতে হতে পারবে না। হ্যাঁ, সবগুলোর ভিতরে এই বৈশিষ্ট্যগুলো আছে। এই কারণে তাকে কি কি বলা হচ্ছে বলো? ম্যাকিয়াভেলিয়ান ভিলেন। হ্যাঁ, ম্যাকিভেলিয়ান ভিলেন বলা হচ্ছে। কি এখন বুঝতে পারছো? জি স্যার, এখন ইজি হয়ে গেছে অনেকটা। হুম, তো এই কথাগুলো এখানে সেগুলো বলা হচ্ছে, ম্যাকিয়াভেলি কি কি বলেছেন, তার বৈশিষ্ট্যগুলো কি কি আছে এখানেও। হ্যাঁ, বোজলার মধ্যে দেখো সেগুলো আছে কিনা। এই যে ম্যাকিয়াভেলিয়ান এজেন্ট, হিপোক্রেসি আছে, তাতে ইনস্ট্রুমেন্ট অফ হরর। হ্যাঁ, এই ব্যাপারগুলো এর ভিতরে আছে, এর ভিতরে আছে। প্রত্যেকটা নেগেটিভ ক্যারেক্টারের ভিতরেই এই বৈশিষ্ট্যগুলো আমরা পাই। ঠিক আছে, তো ক্রুয়েলটি, নিষ্ঠুরতা। কি কথা বোঝা গেল? জি স্যার। সে তোমার মস্কা হোক, ভলপনির, আর ডাসেস অফ মালফি, বোজোলা হোক, সব একই। এমনকি আরও কত নেগেটিভ ক্যারেক্টার আছে, ভিলেনি ক্যারেক্টার আছে। ভিলেনি ক্যারেক্টার আমরা পেয়েছি আর কোন কোন ক্যারেক্টার ইয়াতে, আমরা মনে হয় এই বইটাতে, শাইলক পাইলাম, তারপরে মেফিস্টোফেলিসকে পাইলাম। হ্যাঁ, ওটা অবশ্য অন্য দিকে চলে যাচ্ছে, কিন্তু এই যে মানব চরিত্রের মধ্যে যেগুলো আমরা শাইলক আছে। মানে লেডি ম্যাক। নাম করা বলতে এই দুটাতেই আমরা পাচ্ছি, মস্কা, বোজোলা। এছাড়া পাবা ইয়াগো পাবা, হ্যাঁ, সেটা হচ্ছে ইয়াতে, অথেলোতে। হুম, স্যার, ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, ফাইনাল, মিসেস মারোড, এরাও তো ম্যানিপুলেটিভ। কিন্তু হলেও ওইরকমটা না। ওই রকম ভিলেনই কি আমরা এদের সাথে কম্পেয়ার করলে ওরা কোনো ভিলেনের পর্যায়ে ওরাও যায়? তো বেশি ভিলেনিয়াস না। হ্যাঁ, ওদের সাথে কি ভিলেনির কথা আসে বলো তো? না স্যার, অতটা না। হ্যাঁ, অতটা না বলতে নাই বললে চলে, ওদেরকে সেই ভিলেনের পর্যায়ে আনাই যায় না। ওরা একটু হয়তো প্লট করেছে, কিন্তু ওর দ্বারা কারো ক্ষতি হয়নি, কিন্তু এরা করছে কি বলো? পুরো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা তৈরি করে দিচ্ছে। পুরো মানে কি বলবো, সন্তানদেরকে মানে তার মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে খুন করে ফেলতেছে, এবং তাদের মানে মমের তৈরি হাত পায় না তাদেরকে দেখাচ্ছে। এর ভিতরে নিশ্চয় আর কি হতে পারে বলো? এই যে ডাসেস অফ মালফিতে এরকম ভিলেনি ক্যারেক্টার তুমি কই পাইলা? আপাতত এ পর্যন্ত পাওনি। না স্যার, পাইনি। ঠিক আছে, তো মস্কা এক ধরনের ভিলেন, সে তো কাউকে খুন করছে না অবশ্য, কিন্তু সে সর্বোচ্চ স্বার্থ উদ্ধারের জন্য যা কিছু তাই করছে। এমনকি বজলার ভিতরে কিন্তু একটু নীতি নৈতিকতা বোধে আছে, কিছুটা আছে কিনা বলো ডাসেস অফ মালফিতে? জি স্যার। জি স্যার, আচ্ছা, আছে একটু আছে। সে কিন্তু শেষের দিকে হলেও
একটু দেখিয়েছে, হ্যাঁ, মোরালিটির একটা সেন্স দেখিয়েছে কিন্তু। হ্যাঁ, সে আবার ডাচেস অফ মালফিকে খুন করার আগে কিন্তু সাবধান করে দিচ্ছে, বুঝতে পেরেছো? সে কিছুটা ভালো বোধ তার ভিতরে থাকলেও সে তো শেষ পর্যন্ত সেগুলোকে রক্ষা করেনি। পরে অবশ্য সে খুন করেছে, ওই যে তোমার কার্ডিনাল বা ফার্ডিনান্ডকে কি সে হত্যা করেছে না? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, একটু পড়তে থাকো। আর অত বেশি মাথায় প্রেশার না নিয়ে যেগুলো ভালো করে বুঝতেছো, ভালো করে পড়তেছো, সেগুলো বেশি করে পড়ো। আশা করি ওর ভিতর দিয়ে কাজ হয়ে যাবে। ওকে, তো ঠিক আছে, গুড নাইট, সবাই ভালো থাকো, বাই। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। নমস্কার স্যার। নমস্কার।